স্যার একটা হাসি হবে। আসসালামু আলাইকুম সবাইকে আমাদের আজকের লাইভ ক্লাসে স্বাগত জানাচ্ছি। নতুন ব্যাচের একদম প্রথম ক্লাস আজকে, এবং প্রথম ক্লাসটা হচ্ছে পাটিগণিতের প্রথম লেকচার বাস্তব সংখ্যা। তো আমরা এই ক্লাসের মাধ্যমে আপনাদের নতুন ব্যাচের প্রথম ক্লাস শুরু করতে যাচ্ছি। আমাদের সাথে সাইদুল স্যার আছেন। এক্স্যাক্টলি। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, কেমন আছেন প্রিয় ভাই বোন? আশা করি আল্লাহ পাক আপনাদেরকে অনেক ভালো রেখেছেন, আর আমরা চাই আপনারা ভালো থাকেন। আর আপনাদের ভালো থাকার জন্য এই আয়োজন, আপনাদের জীবন যেন সুন্দর হয়, আপনাদের বাবা মায়ের মুখে যেন হাসি ফোটে, আপনাদের সমাজ যেন আপনাদেরকে নিয়ে গর্ব করতে পারে, তার মানে আপনাদের জন্য খুব দ্রুত চাকরি হয়ে যায়। সেই জন্যই কিন্তু জব মেডিসিনের প্রতিদিনকার আয়োজন। যাই হোক, এটি কিন্তু আমাদের নতুন ব্যাচের প্রথম ক্লাস এবং প্রথম পাটিগণিতের ক্লাস। প্রথম ক্লাসটাই কিন্তু আমাদের কি বলে আপনাদের সবার প্রিয় টিচার, আপনাদের অনুরোধের টিচার, আপনাদের কাঙ্ক্ষিত সেই টিচার আমাদের তৌহিদ স্যার নেবেন। এবং মজার ব্যাপার হচ্ছে আজকে কিন্তু বাস্তব সংখ্যার উপর স্যার খুবই অ্যামেজিং একটা ক্লাস নেবেন, একদম বেসিক থেকে। এবং মজার ব্যাপার হচ্ছে বাস্তব সংখ্যা থেকে মোটামুটি সকল পরীক্ষার প্রশ্ন আসতে দেখা যায়। বিসিএস, প্রাইমারি, নিবন্ধন, 10 থেকে 20তম গ্রেড থেকে শুরু করে প্রায় সকল পরীক্ষাতেই কিন্তু এই টপিক থেকে প্রশ্ন আসে। সো যে যেখান থেকে ক্লাসটি দেখছি সবাই একটু শেয়ার করে দিই, কারণ আজকের ক্লাস সবার জন্য, আজকের ক্লাস সবার জন্য। তো আজকের ক্লাসটি অনেক বেশি গুরুত্বপূর্ণ বিধায় আমরা কিন্তু আমাদের এই পেইড ব্যাচের ক্লাসটি সবার জন্য উন্মুক্ত করে দিয়েছি। আমি আবার বলছি, আজকের এই ক্লাসটি ছিল পেইড ব্যাচের ক্লাস, কিন্তু যেহেতু আজকের ক্লাসটি অনেক বেশি গুরুত্বপূর্ণ এবং প্রথম ক্লাস, আমরা সাধারণত চেষ্টা করি প্রথম ক্লাসটা অ্যাটলিস্ট সব ভাই বোনদেরকে ফ্রিতে উপহার দেওয়ার জন্য, যাতে যারা কোনো কারণে ভর্তি হতে পারেন নাই তারাও যেন ক্লাসটা করতে পারেন। তো যেহেতু ক্লাসটি অনেক বেশি গুরুত্বপূর্ণ এবং 1-2 মার্ক যেহেতু এখান থেকে চলেই আসে, আমরা সবাই ক্লাসটি মন দিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত করব এবং অবশ্যই শেয়ার করে ডান লিখবো। গুড, এই তো শেয়ার ডান, শেয়ার ডান, শেয়ার ডান, সবাই শেয়ার করে ডান লিখে দিই প্রিয় ভাই বোন আমার। হ্যাঁ, তৌহিদ স্যারকে সুন্দর লাগছে। তৌহিদ স্যার তো সুন্দর মানুষ, তাকে সবসময় সুন্দর লাগে, লাগবে, এটাই স্বাভাবিক। হ্যাঁ, তৌহিদ স্যারকে তো আল্লাহ বানাইছেই সুন্দর করে। ওকে ভাই, আমরা সবাই একটু শেয়ার করে ডান লিখে দিই, সবাই শেয়ার করে ডান লিখে দিই। সুন্দর স্যারের জন্য শেয়ার হয়ে যাক, বেশি বেশি করে শেয়ার হয়ে যাক। তৌহিদ স্যার, আপনার মুখে কি যেন শুনতে চাই মানুষজন। আচ্ছা, তো আমরা আজকে অনেকক্ষণ কথা হবে বাস্তব সংখ্যা নিয়ে। এক্স্যাক্টলি। আর আমাদের টার্গেট থাকবে বাস্তব সংখ্যা থেকে একটা ম্যাথ অলওয়েজ পরীক্ষায় আসে, মাঝে মাঝে 2টা আসে। তো এই ম্যাথটা, যেই ম্যাথটাই পরীক্ষায় আসবে সেটা যাতে আমরা এক্সাম হলে করে আসতে পারি। তো আমরা সেই দক্ষতাটা অর্জন করতে চাই, যাতে এখান থেকে একটা ম্যাথ পরীক্ষায় অবশ্যই আসে, যে কোনো পরীক্ষাতে, সেটা বিসিএস হোক, সেটা প্রাইমারি হোক, সেটা নিবন্ধন হোক, সেটা 11 থেকে 20তম গ্রেডের সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত সকল প্রতিষ্ঠানে, কর্পোরেশনগুলোতে এখান থেকে একটা কোশ্চেন থাকেই। তো মাঝে মাঝে 2টা থাকে, বাট ম্যাক্সিমাম টাইমে একটা কোশ্চেন থাকে, একটা থাকবেই, একটা থাকেই। আর আমাদের টার্গেট হচ্ছে সেই কোশ্চেনটা যাতে আমরা আজকের ক্লাসের মাধ্যমে পাই। এক্স্যাক্টলি, এটাই আমাদের টার্গেট। এক্স্যাক্টলি। তাহলে স্যার সবাইকে আমরা শেয়ার করে দিব। হ্যাঁ, সবাই আমরা শেয়ার করে দিই ক্লাসটা, যাতে এক্স্যাক্টলি সবাই আমরা ক্লাসটা। তাহলে আজকের ক্লাসটা স্যার প্রাইমারির জন্য নাকি স্যার? আজকের ক্লাসটা আসলে সবার জন্য না, বরং সবার জন্য, তাই না? সবার জন্য। সংখ্যা সবগুলো পরীক্ষাতেই এই টপিক নিয়ে কোশ্চেন আসে, সেজন্য আসলে এই ক্লাসটা আমরা সবার জন্য, আজকের ক্লাসটা সবার জন্য। আমরা আসলে সবার জন্য, এক্স্যাক্টলি, আমরা আসলে সেই সব ক্লাসগুলি উন্মুক্ত করে যাই যে ক্লাসগুলো বেসিক্যালি সবার জন্য। কারণ আমাদের পেজে কিন্তু সব ধরনের স্টুডেন্ট রয়েছেন, বিসিএস এর স্টুডেন্ট রয়েছেন, প্রাইমারি রয়েছেন, নিবন্ধন রয়েছেন, 10 থেকে 20তম গ্রেডের রয়েছেন। এছাড়াও অনেকে যারা ভার্সিটি বা মেডিকেলের জন্য প্রিপারেশন নেয়, তারাও কিন্তু আমাদের ক্লাসগুলো দেখে। সো সবাই কিন্তু আজকের ক্লাস থেকে উপকৃত হতে পারবেন ইনশাআল্লাহ। ইভেন আপনার যদি কখনো মনে হয় যে তৌসিফ স্যার এত সুন্দর করে বাস্তব সংখ্যার ক্লাসটা নিয়েছেন, একটাবার যদি রিভিশন দিতে পারতাম, তো আপনার যদি শেয়ার করা থাকে তাহলে যখন মন চায় আপনি কিন্তু যখন চাইলে ক্লাসটা রিভিশন দিতে পারবেন। আর শেয়ার করা না থাকলে শুধু শুধু মন খারাপ হবে, ক্লাসটা আর খুঁজে পাবেন না। এই জন্য সবাই শেয়ার করে, অ্যাটলিস্ট নিজের জন্য হলেও শেয়ার করে আমরা আমাদের টাইমলাইনে রেখে দিই, যেন যে কোনো সময় মন চাইলেই ক্লাসটা আমরা আবার দেখতে পারি। ঠিক আছে ইনশাল্লাহ? আমি নিজেও কিন্তু শেয়ার করে দিচ্ছি প্রতিদিন, কিন্তু আমি নিজেও অনেকগুলো শেয়ার করে দিই। অলরেডি আমাদের সাথে 300 ভাই বোন যুক্ত হয়ে গেছেন। কি রে ভাই, তৌহিদ স্যারের দেখি সারা বাংলাদেশে অনেক ফ্যান। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। দুপুরের ক্লাসটি খুব ভালো হয়েছিল স্যার, ধন্যবাদ। রেজু, আনা, পারবিন, রাখি, অবশ্যই স্যারদের ক্লাসের অবশ্যই আপনারা রিভিউ দিবেন, তাহলে স্যাররা খুশি হবে। ভালো হইলেও বলবেন, খারাপ হইলেও বলবেন, ঠিক আছে? যে স্যার আপনার ক্লাস ভালো লাগে না, পচা লাগে, খারাপ লাগে, তাহলে স্যাররা আরও উন্নতি করলো, সমস্যা নেই। আর ভালো হইলেও সেটাও বলবেন, তাহলে স্যার খুব খুশি হবে, ইন্সপায়ারেশন পাবে এবং স্যার আরও ভালো করানোর মোটিভেশন পাবে। ঠিক আছে ইনশাল্লাহ? এই তো গুড, শেয়ার ডান। এই তো অলরেডি আমাদের সাথে 284 জন ভাই বোন যুক্ত হয়ে গেছেন। মাশাআল্লাহ, তৌহিদ স্যার অনেক ফ্যান, মাশাআল্লাহ, গুড। সবাই শেয়ার করে ডান লিখে দিই, আমরা এখনই ক্লাস শুরু করে দেবো, আর দেরি করব না স্যার, প্লিজ শুরু করতে পারি ক্লাসটা। তো চলেন আমরা ক্লাসটা শুরু করি। তো বাস্তব সংখ্যার একটা কমন টপিক, সেই কমন টপিক হচ্ছে মৌলিক সংখ্যা। আমাদেরকে ডিফারেন্ট পরীক্ষায় জিজ্ঞেস করবে নিচের কোনটা মৌলিক সংখ্যা, তারপরে হচ্ছে মৌলিক সংখ্যা কয়টা, এরকম ডিফারেন্ট কোয়েশ্চেন আমাদের পরীক্ষায় আসবে। তো এই কোয়েশ্চেনগুলো পারার জন্য আমরা মৌলিক সংখ্যা চেনার চেষ্টা করব। প্রথমে আমাদের জানতে হবে আসলে মৌলিক সংখ্যা কয়টা, মৌলিক সংখ্যা কি। মৌলিক সংখ্যা হচ্ছে যাদের উৎপাদক 2টি,
যাদের উৎপাদক দুইটি। উৎপাদক কি আমাদের অনেকেরই হয়তো বা মনে থাকে না উৎপাদকটা কি। যেমন ধরেন আমি যদি একটা সংখ্যা লিখি 6, এই 6কে আমি চাইলে 1 দিয়ে ভাগ করতে পারি, এই 6কে আমি চাইলে 2 দিয়েও ভাগ করতে পারি, হ্যাঁ নিঃশেষে বিভাজ্য হয়। 6কে চাইলে আমি 3 দিয়েও ভাগ করতে পারি, ভাগ করলে সে নিঃশেষে বিভাজ্য হয়। 6কে চাইলে আমি 6 দিয়েও ভাগ করতে পারি। তাহলে 6কে 1 দিয়েও ভাগ করা যায়, 2 দিয়েও ভাগ করা যায়, 3 দিয়েও ভাগ করা যায়, 6 দিয়েও ভাগ করা যায়। 6কে যাদেরকে দিয়ে নিঃশেষে ভাগ করা যায় তারা সবাই হচ্ছে 6-এর উৎপাদক। তারা সবাই 6-এর উৎপাদক। এখন পরীক্ষায় যেটা আসবে, মৌলিক সংখ্যা কাকে বলে? তো মৌলিক সংখ্যা কাকে বলে আমরা কি করে বুঝবো? যাদের উৎপাদক দুইটি। উৎপাদকেরই কিন্তু অপর নাম হচ্ছে গুণনীয়ক। অনেক সময় অপশনে থাকতে পারে গুণনীয়ক দুইটি। তাহলে যাদের গুণনীয়ক দুইটি তাদের কি আমরা বলবো মৌলিক সংখ্যা। এখন কোন দুইটি? একটি হচ্ছে সে নিজে, সেলফ, আরেকটি হচ্ছে 1। যাদের গুণনীয়ক দুইটি, কোন দুইটি? 1 এবং সে নিজে, তাদেরকেই বলবো মৌলিক সংখ্যা। যেমন দেখেন 2 একটা মৌলিক সংখ্যা, কারণ 2কে 1 দিয়ে ভাগ করা যায় এবং 2কে 2 দিয়ে ভাগ করা যায়। তাহলে দেখেন গুণনীয়ক দুইটি, তাই 2 হচ্ছে একটা মৌলিক সংখ্যা। তারপরে যদি আমরা বলি 1 মৌলিক সংখ্যা কিনা, এটা নিয়ে আসলে কন্ট্রোভার্সি আছে, বাট 1 কে মৌলিক সংখ্যা, অধিকাংশ গণিতবিদ 1 কে মৌলিক সংখ্যা হিসেবে মেনে নেন না। তার কারণটা হচ্ছে 1 এবং 1 নিজেও 1 এবং এই যে 1 হবে সেই 1ও তো 1। তাহলে 1-এর উৎপাদক পাচ্ছি আমরা, 1-এর উৎপাদক বা গুণনীয়ক পাচ্ছি একটাই, 1 হিসাবে 1, সে নিজেও 1। সেই কারণে 1কে আমরা মৌলিক সংখ্যা বলবো না। 3ও মৌলিক সংখ্যা আমরা জানি, কারণ 3কে আমরা 1 দিয়েও ভাগ করতে পারি এবং তাকে নিজেকে দিয়ে মানে 3 দিয়েও ভাগ করতে পারি। তাহলে এরা সবাই হচ্ছে মৌলিক সংখ্যা। তো মৌলিক সংখ্যা কাকে বলে আমার মনে হয় ব্যাপারটা ক্লিয়ার। মৌলিক সংখ্যা কাকে বলে? আচ্ছা, এখন আমাদেরকে জিজ্ঞেস করছে সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা কোনটি? আমরা আনসার দিব সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা 2, কারণ 2 এর আগে যে আছে 1 তো মৌলিক সংখ্যা না, 0 বা নেগেটিভ কেউ মৌলিক সংখ্যা না। তাহলে সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা হচ্ছে 2। আবার আপনাকে পরীক্ষায় জিজ্ঞেস করতে পারে জোড় মৌলিক সংখ্যা কোনটা? এটা একটা কোশ্চেন হতে পারে যে জোড় মৌলিক সংখ্যা কোনটি? জোড় মৌলিক সংখ্যা কোনটি? আমরা জোড় মৌলিক সংখ্যা পৃথিবীতে একটাই পাবো, সেটা হচ্ছে 2। পৃথিবীতে 2 হচ্ছে একমাত্র জোড় মৌলিক সংখ্যা। সো হোপফুলি 1 নাম্বার কোশ্চেনটা আমরা সবাই পারবো। সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা কোনটি? সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা হচ্ছে 2। এবং একমাত্র জোড় মৌলিক সংখ্যা কোনটি? একমাত্র জোড় মৌলিক সংখ্যা হচ্ছে 2। এবং মৌলিক সংখ্যা কাকে বলে যদি জিজ্ঞেস করে, আনসারটা হবে যার উৎপাদক বা গুণনীয়ক, যার উৎপাদক বা গুণনীয়ক পৃথিবীতে 2টি। কোন 2টি? সে নিজে এবং 1। সে নিজে এবং 1। তো এই হচ্ছে মৌলিক সংখ্যার প্রাথমিক ধারণা গেল। আমরা পরের কোশ্চেনে যেতে পারি। এই যে আমাদের পরের কোশ্চেন, এই ধরনের কোশ্চেন সবচেয়ে বেশি পরীক্ষায় আসে। যেমন 30তম বিসিএস এই কোশ্চেন ছিল, এনএসআই এর ফিল্ড অফিসার এই কোশ্চেন ছিল, জীবন বীমা কর্পোরেশনও এই কোশ্চেনটা আসছে। সো এই ধরনের কোশ্চেন অনেক বেশি আসে। নিচের কোনটা মৌলিক সংখ্যা আমরা বের করতে চাই? এগুলো খুব ছোট ছোট, সো আপনি দেখিয়ে আসলে বুঝে ফেলতে পারেন কোনটা মৌলিক সংখ্যা, কিন্তু আমরা পদ্ধতিটা শিখতে চাই, কারণ এত ছোট 1 মৌলিক সংখ্যা না, 1 মৌলিক সংখ্যা না। এখন দেখেন আমাদেরকে বলতেছে কোনটা মৌলিক সংখ্যা, আমরা পদ্ধতি শিখতে চাই। এই অঙ্ক করতে হয়তো বা পদ্ধতির প্রয়োজন হয় না, কিন্তু আমরা শিখতে চাই, কারণ এত ছোট এক্সাম্পল নাও থাকতে পারে এক্সামে। তাহলে মৌলিক সংখ্যা বের করার নিয়মটা কি? মৌলিক সংখ্যা নির্ণয়ের নিয়ম। এই নিয়মটা আমরা দেখতে চাই। তো মৌলিক সংখ্যা যেমন 91, এটা মৌলিক সংখ্যা কিনা এটা আমি কি করে বুঝবো? নিয়মটা শিখতেছি, নিয়মটা আমরা অনেকক্ষণ ধরে শিখবো, কিন্তু পরীক্ষায় ভাই অনেকক্ষণ সময় লাগবে না, আপনি প্যানিক করবেন না। আমরা শিখবো অনেকক্ষণ ধরে, কিন্তু এক্সাম হলে আমরা অনেকক্ষণ ধরে করব না। আচ্ছা,
প্রথমে আমি দেখতে চাই 91 এটা মৌলিক সংখ্যা কিনা। কাকে আমি চেক করতে চাই? 91 কে চেক করতে চাই যে 91 এই বেটা মৌলিক সংখ্যা কিনা। এখন 91 মৌলিক সংখ্যা কিনা, আচ্ছা সহমৌলিক সংখ্যা কি এটাও বলবো। আমি একটু নোট রেখে দেই। আপনার কোয়েশ্চেন হচ্ছে সহমৌলিক কি। আচ্ছা সহমৌলিক এটা একটু পরে বলতেছি, নোট রেখে দিলাম, আগে এটা বুঝায় নি। মৌলিক সংখ্যা বের করার নিয়ম কি? আমি প্রথমেই দেখতে চাই কোন পূর্ণ সংখ্যাকে বর্গ করলে, কোন পূর্ণ সংখ্যাকে বর্গ করলে সেটা 91 এর চেয়ে ছোট হয়। দেখেন পূর্ণ সংখ্যা কি আছে, 1 2 3 4 5 6 7 8 9 10 এরা সবাই হচ্ছে পূর্ণ সংখ্যা। এখন আমরা দেখতে চাই কোন পূর্ণ সংখ্যাকে বর্গ করলে সে 91 এর ছোট হয়। আমরা জানি 8 একটা পূর্ণ সংখ্যা, 8 কে বর্গ করলে কি হয় 64। তারপর হচ্ছে 9 কে বর্গ করলে কত হয় 81, 10 কে বর্গ করলে কত হয় 100। তাহলে কোন পূর্ণ সংখ্যাটাকে বর্গ করলে, কোন পূর্ণ সংখ্যাটাকে বর্গ করলে 91 এর ইমিডিয়েট ছোট হয়? আমরা দেখতে পাচ্ছি 9 হচ্ছে সেই পূর্ণ সংখ্যা যাকে বর্গ করলে 91 এর ইমিডিয়েট ছোট হয়। 9 কে বর্গ করলে কত হয় 81 হয়, সেটা 91 এর ইমিডিয়েট ছোট, কারণ 9 এর পরের পূর্ণ সংখ্যাটাই কত 10, আর 10 কে বর্গ করলে কত হচ্ছে 100 হচ্ছে, 10 কে বর্গ করলে 100 হচ্ছে, সেটা তো 91 এর চেয়ে বড় হয়ে গেল। তাহলে আমার ফার্স্ট স্টেপ কি? আমার ফার্স্ট স্টেপ কি? ফার্স্ট স্টেপ হচ্ছে কোন সংখ্যাটাকে বর্গ করলে সেটা 91 এর চেয়ে ইমিডিয়েট ছোট হয়। এটা হলো ফার্স্ট স্টেপ। চলেন দেখি 91 এর চেয়ে ইমিডিয়েট ছোট হয় 9 পূর্ণ সংখ্যাটাকে বর্গ করলে। তাহলে আমার সিলিং হচ্ছে এখানে 9। এখন আমি 3 থেকে 9 পর্যন্ত বিজোড় সংখ্যাগুলো দিয়ে চেক করে দেখতে চাই তারা 91 দ্বারা বিভাজ্য কিনা। তাহলে 9 কে আমি চুজ করলাম, আমার সিলিং হচ্ছে 9, আমি 9 পর্যন্ত যাব। আর টেস্ট করব কাকে দিয়ে? 3 কে দিয়ে, বিজোড় সংখ্যাগুলো দিয়ে আমরা টেস্ট করব। তাহলে কি টেস্ট করব একটু পরে দেখতেছি, কি টেস্ট করব সেটা একটু পরে দেখতেছি। টেস্ট করব কাকে দিয়ে? বিজোড় সংখ্যা। শুরু থেকে 3 থেকে, শেষ কোথায় 9। কেন 9? কারণ 9 কে বর্গ করলেই, 9 কে বর্গ করলেই সেটা 91 এর ইমিডিয়েট জুনিয়র হয়। তাহলে আমার টেস্টিং জায়গাটা হচ্ছে 3 দিয়ে, 5 দিয়ে, 7 দিয়ে এবং 9 দিয়ে। আমি দেখতে চাই 91 সংখ্যাটাকে 3 দিয়ে ভাগ করা যায় কিনা, 5 দিয়ে ভাগ করা যায় কিনা, 7 দিয়ে ভাগ করা যায় কিনা, 9 দিয়ে ভাগ করা যায় কিনা, যায় কিনা। এখন 3 দিয়ে ভাগ করার নিয়মটা তো আগে আমাকে শিখতে হবে, কারণ আমি তো ভাগ করে দেখবো না যে 3 দিয়ে ভাগ করা যায় কি যায় না। আমরা নিয়মটা শিখতে চাই 3 দিয়ে ভাগ করা যায় কিনা। নিয়মটা কি? কি নিয়ম? এই যে 91 সংখ্যাটা আছে এর অঙ্কগুলাকে যোগ দিব। অঙ্কগুলাকে যোগ দিলে কি পাচ্ছি 9 আর 1 10। এই অঙ্কগুলোর যোগফল যদি 3 দ্বারা বিভাজ্য হয় তাহলে পুরো সংখ্যাটাই 3 দ্বারা বিভাজ্য। 9 আর 1 কে যোগ দিলে কত আসে 10, 10 তো 3 দ্বারা বিভাজ্য না, তার মানে পুরো সংখ্যাটাই 3 দ্বারা বিভাজ্য না। তাহলে 3 কে কেটে দিলাম, 91 সংখ্যাটা 3 দ্বারা বিভাজ্য না। এরপরে দেখতে চাই 91 সংখ্যাটা 5 দ্বারা বিভাজ্য কিনা। 5 দ্বারা বিভাজ্য কিনা কি করে বুঝবো? 91 এই সংখ্যাটার এককের ঘরে যদি, এই সংখ্যাটার এককের ঘরে যদি 0 অথবা 5 থাকে তাহলে সে 5 দ্বারা বিভাজ্য। এককের ঘরে 0ও নাই 5ও নাই, তার মানে 91 সংখ্যাটা 5 দ্বারা বিভাজ্য না। এরপরে আসেন আমাকে চেক করতে হবে 7 দ্বারা বিভাজ্য কিনা। চলেন চেক করে দেখি 7 দ্বারা বিভাজ্য কিনা। কি করে চেক করে দেখব? চেক করার নিয়মটা কি? নিয়মটা হচ্ছে আমি যে 91 সংখ্যাটাকে লিখলাম 91 সংখ্যাটাকে, এর পরের স্টেপ হচ্ছে এককের ঘরে কি আছে 1 আছে। এককের ঘরে যাই থাকবে না কেন তাকে আমি ডাবল করে ফেলবো। এককের ঘরে 1 থাকলে 1 কে ডাবল করলে কত হয় 1 কে ডাবল করলে হয় 2। তারপরে এই এককের ঘরটাকে কেটে দিব, বাকি যে অংশটা আছে সেই অংশ থেকে এই ডাবল করা জিনিসটাকে বিয়োগ দিব, বাকি অংশটা থেকে ডাবল করা জিনিসটা বিয়োগ দিব। বিয়োগ দিলে বিয়োগফল কত হয় 7। এই বিয়োগফলটা যদি 7 দ্বারা বিভাজ্য হয় তাহলে পুরা সংখ্যাই 7 দ্বারা বিভাজ্য। বিয়োগফলটা যদি 7 দ্বারা বিভাজ্য হয় তাহলে পুরা সংখ্যাই 7 দ্বারা বিভাজ্য। তাহলে আমরা দেখতে পাচ্ছি বিয়োগফল 7, 7 তো অবশ্যই 7 দ্বারা বিভাজ্য।
তার মানে 91 সংখ্যাটা 7 দ্বারা বিভাজ্য। এরপর আমরা দেখতে চাই 9 দ্বারা, এই যে এত সময় পরীক্ষার হলে পাবেন কিনা, এটা একটা বড় ব্যাপার। পরীক্ষার সময় এত সময় পাবেন কিনা, শিখতে তো ভাই সমস্যা নাই, পরীক্ষার সময় আসলে সময় পাবেন কিনা এটা নিয়ে আপনি আপাতত টেনশন করবেন না। এই জন্য আমি আগেই বলছি আপনি আগে একটু শেখেন না ভাই, শিখতে অসুবিধা কি? শিখলে ভাই আপনি পরীক্ষার হলে যদি নাও পারেন, আপনি অন্য একটা অঙ্ক বেশি পারবেন, কারণ আপনি শেখার কারণে আপনার ব্রেইনের উপরে প্রেসার পড়তেছে, ব্রেইনটা ভাই ভালো হবে। আগে আপনার একটা জিনিস পড়তে যত সময় লাগতো, এই জিনিসটা শেখার পরে এটা আপনার পরীক্ষায় আসলো না, পরীক্ষা আপনি পারলেন না, কিন্তু ভাই আপনি আগের চেয়ে এখন ভালো ছাত্র। কেন? আপনার চিন্তার জগৎটা বাড়ছে এবং পরীক্ষার হলে এটা পারা যাবে। সেই জন্য ভাই আমি আপনাকে এটা শেখাচ্ছি, পরীক্ষার হলে এটা পারা যাবে। আমি ভাই নিজে পরীক্ষার হলে পারছি, পারা যাবে, পেরে আমি ভাই বিসিএস ক্যাডার হয়েছি, না পেরে হই নাই ভাই। এই জন্য ভাই আমার কথার উপর আপনি বিশ্বাস রাখতে পারেন, আমি পেরে এখানে দাঁড়াইছি, ঠিক আছে? এই জন্য পরীক্ষার হল নিয়ে এখন টেনশনের বিষয় না, মডেল টেস্টের সময় পরীক্ষার হল নিয়ে টেনশন। এখন আপনি দেখেন শেখা যায় কিনা, বিষয়টা শেখা যায় কিনা। আচ্ছা, এখন আমরা দেখতে চাই এই সংখ্যাটা 9 দ্বারা বিভাজ্য কিনা, এই সংখ্যাটা 9 দ্বারা বিভাজ্য কিনা। আপনি যেদিন প্রথম যোগ শিখছিলেন, আপনার ওই যোগ একটা যোগ, বড় যোগ করতেও আপনার 6-7 মিনিট লাগছে, এখন লাগে না আপনার। এখন 9 দ্বারা বিভাজ্য কিনা, 9 দ্বারা বিভাজ্য কিনা এটা বুঝবো কি করে? এই যে 3 দ্বারা বিভাজ্য কিনা সেটা বের করার উপায় যা, 9 দ্বারা বিভাজ্য কিনা সেটা বের করার উপায়ও তাই। তাহলে 9 দ্বারা বিভাজ্য বের করার উপায় কি? যে 91 অঙ্কগুলোর যোগফল, যোগফল কত? 10, যোগফল হচ্ছে 10, তার মানে যোগফলটা যদি 9 দ্বারা বিভাজ্য হয় তাহলে পুরো সংখ্যাটাই 9 দ্বারা বিভাজ্য। এখন আমি দেখতে পাচ্ছি 91 সংখ্যাটা এই 4 জনের মধ্যে অন্তত একজনকে দ্বারা বিভাজ্য। 4 জনের মধ্যে অন্তত একজনকে দ্বারা যদি বিভাজ্য হয় তাহলে 91 সংখ্যাটা মৌলিক সংখ্যা না। 91 সংখ্যাটা মৌলিক সংখ্যা না, কারণ এই 4 জনের কাউকে দিয়ে যদি বিভাজ্য না হতো তাহলে সে মৌলিক সংখ্যা হতো। যেহেতু সে 7 দ্বারা বিভাজ্য তাই সে মৌলিক সংখ্যা। এখন চলেন আমরা একটু 87 কে দেখি। 87 জন্য রুলসটা কি? রুলসটা সেম। 87 কাকে বর্গ করলে, কাকে বর্গ করলে সেটা 87 ইমিডিয়েট আগে হয়। 9 কে বর্গ করলে 87 ইমিডিয়েট আগে হয়। 9 নং কত? 81। 9 নং হচ্ছে 81। আর 10 কে স্কয়ার করলে কত হয়? 100। তার মানে 10 কে স্কয়ার করলে বড় হয়ে যায়। তাহলে 97 এর জন্য চেক করার জন্য আমার সিলিংটা হচ্ছে 9। 97 এর জন্য চেক করার জন্য আমার সিলিংটা কত? 9। আমি এখন চেক করব, চেকিং এর শুরুটা হবে 3 থেকে, শেষ হবে 9। আর বিজোড় সংখ্যাগুলো 3, 5, 7, 9, এই 4টা হচ্ছে আমার চেকিং পয়েন্ট। ভালো কথা, এই 4টা আমার চেকিং পয়েন্ট। এখন আমি দেখতে চাই 87 3 দিয়ে বিভাজ্য কিনা। 3 দিয়ে বিভাজ্য নিয়ম কি? এদেরকে যোগ দিবেন। 8 7 কত? 15। যোগফল, যোগফলটা 3 দিয়ে বিভাজ্য, তার মানে পুরা সংখ্যাটাই 3 দিয়ে বিভাজ্য। তার মানে এই 91 মৌলিক সংখ্যা না, 87 মৌলিক সংখ্যা না। এখন এই 87 সংখ্যাটা 5 দিয়ে বিভাজ্য না। দেখেন এটা আমার দরকার নাই, এমনি একটু প্র্যাকটিস হচ্ছে। সে 5 দিয়ে বিভাজ্য না, কারণ এককের ঘরে 5ও নাই, 0ও নেই। 87 সংখ্যাটা 9 দ্বারা বিভাজ্য না, কারণ অঙ্কগুলোর যোগফল কত? অঙ্কগুলোর যোগফল হচ্ছে 15। 15 তো 9 দ্বারা বিভাজ্য না, তাই 87 সংখ্যাটা 9 দ্বারা বিভাজ্য না। এখন 87 সংখ্যাটা 7 দ্বারা বিভাজ্য কিনা আমার কোনো দরকারই নাই। এই যে 3 দ্বারা বিভাজ্য হয়ে গেছে মানে সে মৌলিক সংখ্যা না, আমি শিওর। যে কোনো একজনকে দ্বারা বিভাজ্য হলেই সে মৌলিক সংখ্যা না। তারপর 7 দ্বারা বিভাজ্য করে একটু প্র্যাকটিস করা। এই যে এককের ঘরে আছে কি 7, 7 কে ডাবল করলে কত হয়? 7 দুগুণা হয় 14। এবার এই 7টা বাদ, কেটে দিলাম। এবার 8 থেকে 14 বাদ দিয়ে দিই। 8 থেকে 14 বাদ দিলে কত থাকে? -6। -6 নিশ্চয়ই 7 দ্বারা বিভাজ্য না, তার মানে 87 সংখ্যাটাও 7 দ্বারা বিভাজ্য না। অনেক অঙ্কে আপনি কাটাকাটি করতে গিয়ে দেখবেন যে 7 দ্বারা বিভাজ্য কিনা চেক করার দরকার হলেও হতে পারে, শিখতে সমস্যা কি? তাহলে 87 বাদ। এরপর দেখেন, এরপরে আমরা চলে যাই ইসের কাছে। এরপর আমরা চলে যাই 63-র কাছে। 63 আপনার মুখস্থই আছে, 7 নং 63, কিন্তু আমরা একটু অ্যাপ্রোচটা দেখি না, অসুবিধা কি? এই যে 63,
আমরা কাকে স্কোয়ার করলে 63 ইমিডিয়েট আগে পাবো? 8 8 64, তার মানে আমার সিলিংটা 7, 7 7 49, 8 8 64 63-র চেয়ে বড় হয়ে গেছে, তাহলে আমার সিলিংটা 7। আমার সিলিং শুরু থেকে 3 থেকে, তারপরে 5, তারপর 7, এই হচ্ছে আমার সিলিং। এখন আমি একটু দেখতে চাই সে 3 দ্বারা বিভাজ্য কিনা। হ্যাঁ, 6 আর 3 এর যোগফল কত? 9, 9 তো 3 দ্বারা বিভাজ্য, তার মানে পুরো সংখ্যাটাই 3 দ্বারা বিভাজ্য। তারপর হচ্ছে সে 5 দ্বারা বিভাজ্য কিনা। এককের ঘরে তো 0 নাই, 5ও নাই, তার মানে এই বেটা আসলে 5 দ্বারা বিভাজ্য না। সে 7 দ্বারা বিভাজ্য কিনা। আমি খুব ভালো জানি আপনি 7 9 63 জানেন, তারপর নিয়মটা চেক করে দেখি। নিয়মটা কি? অন্য অঙ্কে তো কাজে লাগলেও লাগতে পারে। এই যে দেখেন আপনি 3 দেখতে পাচ্ছেন, 3 কে ডাবল করলে কত হয়? 3 কে ডাবল করলে 6 হয়। এবার 3টাকে কেটে দেন, এদেরকে বিয়োগ দেন, বিয়োগ দিলে 6 থেকে 6 গেলে কত থাকে? 0। 0 তো অবশ্যই সবাইকে দিয়েই বিভাজ্য, তার মানে 0টাও তো 7 দ্বারা বিভাজ্য, তার মানে 63 সংখ্যাটা 7 দিয়েও বিভাজ্য। সেই কারণে আপনি কি দেখতে পাচ্ছেন? 63ও মৌলিক সংখ্যা না। এবার আসেন 59 মৌলিক সংখ্যা কিনা একটু চেক করে দেখি। 59 মৌলিক সংখ্যা কিনা একটু চেক করে দেখি। অলরেডি দেখেন 3টা অপশন না হয়ে গেছে, কিন্তু আমি একটু চেক করতে চাই, একটু প্র্যাকটিস করতে চাই। প্র্যাকটিস করতে অসুবিধা কি ভাই? ওই যে বললেন যে আপনার সময় বেশি লাগবে, প্রচুর সময় যাবে, ডেফিনেটলি যাবে, কারণ আপনি প্র্যাকটিস কম করেন। যে প্র্যাকটিস বেশি করবে সে ফাস্ট পারবে। একটু প্র্যাকটিসটা করি। এই যে 59, এখন 59টা মৌলিক কিনা আমার চেকিংটা কিভাবে হবে? কাকে স্কোয়ার করলে 59-এর আগে থাকে? 7 7 49, 8 8 64। 7 কি স্কোয়ার করলে কত হয়? 49। 8 কি স্কোয়ার করলে কত হয়? 64। 8 কি স্কোয়ার করলে তো বড় হয়ে যায়, তাহলে 7 কি স্কোয়ার করলে নিচে থাকে। তাহলে আমি চেক করব কাকে কাকে দিয়ে? চেক করব 7 কে দিয়ে, চেক করব আমি 5 কে দিয়ে, চেক করব আমি 3 কে দিয়ে, মানে 3 থেকে 7 পর্যন্ত। এখন আসেন 3 দিয়ে চেক করে দেখি। 5 আর 9 এদের যোগফল কত? 5 আর 9 এর যোগফল হচ্ছে 14। 14 তো ভাই 3 দিয়ে যায় না, তার মানে এই বাটা 3 দিয়ে বিভাজ্য না। এককের ঘরে তো 5 বা 0 নাই, তার মানে এটা 5 দিয়েও বিভাজ্য না। এবার 7 দিয়ে কিনা চেক করে দেখি। এই যে 5 9 এককের ঘরে আছে কত? 9। 9 কে ডাবল করলে কত হয়? 9 কে ডাবল করলে হয় 18। এবার 9টা কাটা। এবার বিয়োগ করলে কি আসে? -13 আসে। -13 তো আর 7 দিয়ে বিভাজ্য না, তার মানে এই বেটা 7 দিয়ে বিভাজ্য না। তাহলে আমার চেকিং পয়েন্ট ছিল 3টা, 3টা চেকিং পয়েন্টে সে পাস করে ফেলছে, কাউকে দিয়ে বিভাজ্য না। তার মানে 59 হচ্ছে আমাদের মৌলিক সংখ্যা। দেখেন জিনিসটা বুঝছেন কিনা? 7-এর হিসাবটা বুঝেন নাই? ওকে, 7-এর হিসাবটা আরেকবার দেখাচ্ছি। একটা সংখ্যা, যে কোনো একটা সংখ্যা লিখি, ধরেন 1 5 7, তারপরে ধরেন লিখলাম 3, এমনি লিখলাম। আমার ধরেন কোন একটা কারণে দরকার যে এই সংখ্যাটা 7 দ্বারা বিভাজ্য কিনা, এই সংখ্যাটা 7 দ্বারা বিভাজ্য কিনা। 7 দ্বারা বিভাজ্য কিনা বোঝার সিস্টেমটা কি? সিস্টেম হচ্ছে এই যে এই পুরা সংখ্যাটার মধ্যে একককে, এই পুরা সংখ্যার মাঝে এককটাকে, একক হচ্ছে এই 3। এই এককের যে অঙ্কটা আছে তাকে ডাবল করব। এককের অঙ্কটাকে ডাবল করলে কত হয়? 6 হয়। এরপরে এটা বাদ, এটা নিয়ে আমার চিন্তা নাই। এটা বাদ দিলে সংখ্যাটা কত থাকতেছে? 157। 157 থেকে বাদ দিব কাকে? 6 কে। 6 কে বাদ দিলে থাকে কত? 1 5 1। এই যে এই 1 5 1 এই সংখ্যাটা যদি 7 দ্বারা বিভাজ্য হয়, তাহলে পুরা সংখ্যাটাই, পুরা সংখ্যা কি ছিল? 1 5 7 3, পুরা সংখ্যাই 7 দ্বারা বিভাজ্য। কিন্তু ব্যাপার হচ্ছে 1 5 1 এটা 7 দ্বারা বিভাজ্য কিনা আমি তো বুঝতেছি না। আবার সেম প্রসেস রিপিট করব। এই যে এককের ঘরে আছে এখন 1, এই 1 কে ডাবল করব। 1 কে ডাবল করলাম, তারপরে এই 1 নিয়ে আমার আর কাজ নাই। 15 থেকে আমি 2 বাদ দিলে থাকে কত? 13। এই বিয়োগফল 13 কি 7 দিয়ে বিভাজ্য? যদি 13টা 7 দিয়ে বিভাজ্য হতো তাহলে পুরা সংখ্যাটাই 7 দিয়ে বিভাজ্য হতো। যেহেতু 13 7 দিয়ে বিভাজ্য না, তার মানে পুরা সংখ্যাই 7 দিয়ে বিভাজ্য না। যদি আমি এটা না বুঝি, আবার সেম কাজ রিপিট করব। এইভাবে 7 দ্বারা বিভাজ্যতা বের করা যায়। আচ্ছা, দেখেন বিষয়টা ক্লিয়ার কিনা। আমরা জিনিসটা একটু শেখার চেষ্টা করলাম, ঠিক আছে? জিনিসটা একটু শেখার চেষ্টা করলাম। আর এরপরে
আপনার যদি মনে হয় সময় বেশি লাগে এবং আপনার যদি মুখস্থ বিদ্যা ভালো হয়, তখন আপনি মুখস্থ করে ফেলতে পারবেন। 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যাগুলো আমাদের শীটে দেয়া আছে। 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা আছে 25টা। আপনি 25টা মুখস্থ করে ফেলবেন, কারণ আপনার মুখস্থ ব্রেন ভালো। আমি পারি না ভাই, আমার এইভাবে করতে হয়। আমি ক্যালকুলেশন ফাস্ট করতে পারি, কারণ আমি যেহেতু ভাই আমার দুর্বলতা আছে, আমি মুখস্থ করতে পারি না। আমি আমার দুর্বলতা আমি বুঝি, আমার মুখস্থ ভাই হয় না। আমি ক্যালকুলেশন যাতে ফাস্ট করতে পারি ওই প্র্যাকটিসটা বেশি করছি। আমি দেখলে বলতে পারি কে কারে দ্বারা বিভাজ্য, এটা করতে পারেন। তারপরে হচ্ছে আপনি 101 থেকে 200 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টা আছে আপনি একটু দেখে নিতে পারেন, সেটা দেওয়া আছে, মুখস্থ করে ফেলতে পারেন। তারপর হচ্ছে 201 থেকে 300 পর্যন্ত কয়টা মৌলিক সংখ্যা আছে এবং কারা কারা, সবগুলোর চার্ট সেটা দেয়া আছে। এই যে একজন কবিতাও লিখে দিচ্ছেন যে কোনটা কোনটা, তানজিন আক্তার লিখে দিচ্ছেন 1 থেকে 10 পর্যন্ত 4টা আছে, 11 থেকে 20 পর্যন্ত আরো 4টা মৌলিক সংখ্যা আছে, তারপরে হচ্ছে 21 থেকে 30 পর্যন্ত আরো 2টা মৌলিক সংখ্যা আছে। এই হচ্ছে ব্যাপার। ওকে ফাইন, এগুলো মুখস্থ করে ফেলতে পারবেন, শীটে আছে। যাদের মুখস্থ বিদ্যা ভালো, ফাইন, মুখস্থ করে ফেলবেন। আমি চেষ্টা করলাম আমার মতো যাদের মুখস্থ বিদ্যা খারাপ, যারা প্র্যাকটিস করে ক্যালকুলেশনে এক্সপার্ট হইতে চান, তাদের জন্য বললাম আর কি। আচ্ছা, চলেন আগাই। এখন আমাদেরকে কোশ্চেন করছে কি, নিচের কোনটা মৌলিক সংখ্যা না। তার মানে এখানে অনেকগুলো মৌলিক সংখ্যা আছে। যাদের মুখস্থ বিদ্যা ভালো তারা কি করবেন, 201 থেকে 300 পর্যন্ত শীটে সুন্দর মতো দেয়া আছে। তারপরে যার কাছে শীট নাই, পূর্ণ সংখ্যা কাকে বলে? আচ্ছা, পূর্ণ সংখ্যা হচ্ছে যার হর 1। পূর্ণ সংখ্যা কাকে বলে? যার হর 1, লব থাকবে কিছু একটা কিন্তু হর 1, তাকেই পূর্ণ সংখ্যা বলে। যেমন 32 একটা পূর্ণ সংখ্যা, কারণ কি হর 1 আর লব আছে, সেই পূর্ণ সংখ্যা। এই যে যাদের এখন শীটে দেখবেন দেয়া আছে, যার কাছে শীট নাই, কোনো সমস্যা নাই, টেনশনের কারণ নাই। আপনি জাস্ট গুগলে একটা সার্চ দিবেন, প্রাইম নাম্বার, মৌলিক সংখ্যার ইংলিশ কি? প্রাইম নাম্বার। বাংলায় সার্চ দিলে হবে, সমস্যা নাই। প্রাইম নাম্বার ফ্রম 201 টু 300 দিলে আপনি মুখস্থ করে ফেলতে পারবেন। এখন আছেন, আমি একটু অ্যাপ্রোচটা দেখাই। অ্যাপ্রোচটা আমি অনেকক্ষণ সময় ধরে দেখাবো, বাট এত সময় আসলে আপনার লাগবে না। এই যে আপনি দেখতে পাচ্ছেন 263 একটা সংখ্যা, কাকে স্কোয়ার করলে 263 হয়? কাকে স্কোয়ার করলে 263 চেয়ে ছোট থাকে? আপনি জানেন 16 কে স্কোয়ার করলে কত হয়? 16 কে স্কোয়ার করলে হয় 256। তারপর 17 কে স্কোয়ার করলে কত হয়? 324। তার মানে কি ক্রস করে যাচ্ছে। তাহলে আমার সিলিংটা কি? 16। এখন সিলিং 16-র মধ্যে আমি তো সবাইকে নিব না, আমি এখন চেক করব 263 কে। সবাইকে তো নিব না, আমি কাকে কাকে নিব? আমি নিব 16-র আগ পর্যন্ত বিজোড় সংখ্যা। বিজোড় সংখ্যা কি আছে? 3 আছে, 5 আছে, 7 আছে, 9 আছে, 11 আছে, তারপরে আছে 13 আছে, তারপর 15 আছে। এখন দেখেন এতগুলো দ্বারা বিভাজ্য এই অঙ্ক আপনি পরীক্ষায় করতে পারেন আর না পারেন, আপনি যখন একটা সংখ্যা দেখে দ্রুত বুঝতে পারবেন সে 7 দ্বারা বিভাজ্য না 11 দ্বারা বিভাজ্য না 13 দ্বারা বিভাজ্য না সে 15 দ্বারা বিভাজ্য, এটা শিখলে অন্য অঙ্কে কিন্তু আপনার কাটাকাটি সহজ হবে। আর কিছু না হইলেও অন্য অঙ্কে কাটাকাটি সহজ হবে। ঠিক আছে, অঙ্কটা পরীক্ষার হলে আপনি করতে না পারলেও কাটাকাটি তো সহজ হবে। আপনি একটা সংখ্যা দেখলেই বুঝবেন সে 7 দ্বারা বা 11 দ্বারা বা 13 দ্বারা বিভাজ্য কিনা। তাহলে দেখেন 16 কে স্কোয়ার করলে 256 হয়, যেটা কিনা 263 ইমিডিয়েট আগে। এখন আমি 263 কে চেক করতে চাই সে 3, 5, 7, 9, 11, 13, 15 দ্বারা বিভাজ্য কিনা। চলেন চেক করি। 3 দ্বারা বিভাজ্য হওয়ার শর্ত কি? 2 আর 6 কত? 8, 8 3 কত? 11। 11 কি 3 দ্বারা বিভাজ্য? না, 11 3 দ্বারা বিভাজ্য না। তার মানে এই সংখ্যাটা 3 দ্বারা বিভাজ্য না। 5 দিয়ে বিভাজ্য হওয়ার শর্ত কি? আপনি দেখেই বুঝে ফেলছেন এককের ঘরে 5 নাই, তার মানে এই বাটা 5 দ্বারা বিভাজ্য না। 7 দ্বারা বিভাজ্য কিনা এটা ইমিডিয়েটলি বুঝতেছেন না, আমি আপনাকে লিখে দেখাবো, কিন্তু আপনি যখন এক্সপার্ট হবেন আপনার লিখতে হবে না, আপনি দেখে মনের ভেতর ক্যালকুলেশন হয়ে যাবে। কিন্তু এক্সপার্ট হওয়ার আগে আপনাকে তো একটু লিখতে হবে। সংখ্যাটা কত? 263। এককের ঘরে কি আছে? 3 আছে। এই 3 কে আমরা ডাবল করলাম। 3 কে ডাবল করলে কত হয়? 6। তারপরে আমি 26 থেকে 6 বাদ দিলে কত হয়? 20। আচ্ছা,
6 কে বাদ দিলে কত হয়? 20 হয়। 20 কি 7 দ্বারা বিভাজ্য? না, 20 তো 7 দ্বারা বিভাজ্য না। তার মানে পুরা সংখ্যাটাই 7 দ্বারা বিভাজ্য না। এরপর এদের যোগফল কত ছিল? 11 ছিল। 11 তো 9 দ্বারা বিভাজ্য না। তার মানে পুরা সংখ্যাটা 9 দ্বারা বিভাজ্য না। তাহলে 7এরটাও আমরা আগের এক্সাম্পলে দেখছি। এখন আমরা একটু দেখতে চাই 11 দ্বারা বিভাজ্য। এটা হয়তো আমাদের কাছে এখন একটু নতুন। শিখি, চলেন। একটা জিনিস শিখতেছি, শিখলে ভাই পরীক্ষায় কোনো কাজে আসলো না, বাট আপনি যে শিখলেন আপনার ব্রেনের নিউরনগুলো একটু ফাস্ট মুভ করবে, তার রেজোনেন্সটা একটু বাড়বে, আপনার ব্রেনটা আগের চেয়ে ভাই একটু ভালো হবে। কোনো কাজেও যদি জীবনে না লাগে তাহলে অন্তত ব্রেনটা ভালো হবে। চলেন দেখি 11-র কি অবস্থা, 11 দিয়ে একটা সংখ্যা বিভাজ্য কিনা। এই যে আমরা দেখতে পাচ্ছি 263, এই সংখ্যাটা 11 দ্বারা বিভাজ্য কিনা। এই জন্য আমরা কি করব, আমরা এই যে প্রথম সংখ্যাটাকে নিব, তারপরে একটাকে বাদ দিব, গ্যাপ দিব, গ্যাপ দিয়ে পরেরটাকে নিব। আরো থাকলে গ্যাপ দিয়ে পরেরটাকে নিতাম। এখন আমার কাছে ভাই 8 তো নাই, তাহলে আমি প্রথমে 2 কে নিলাম, তারপর 3 কে নিলাম। 2 আর 3 এর যোগফল কত? 2 আর 3 এর যোগফল হচ্ছে 5। এরপরে যাদেরকে নেই নাই তাদেরকে নিব। তাদের মধ্যে আছে কয়জন? একজন। সে একজন কত? 6। এদের বিয়োগফল বের করব। বিয়োগফল কত? -1। বিয়োগফলটা যদি 11 দ্বারা বিভাজ্য হতো তাহলে পুরা সংখ্যাই 11 দ্বারা বিভাজ্য হতো। বুঝতে পারেন নাই? খুব স্বাভাবিক, এত ছোট সংখ্যা দিয়ে বোঝাটা টাফ। আমরা একটা বড় সংখ্যা নেই, তাহলে হয়তো না বোঝাটা ইজি হবে। ধরেন আমি একটা সংখ্যা নিচ্ছি 1 3 5 7 9, এরকম একটা সংখ্যা নিলাম। আমি এখন দেখতে চাই এই সংখ্যাটা 11 দ্বারা বিভাজ্য কিনা। কি করব? প্রথমে 1 কে সিলেক্ট করব, পরের ব্যক্তিকে গ্যাপ দিয়ে 5 কে সিলেক্ট করলাম, তার পরের ব্যক্তিকে গ্যাপ দিয়ে সিলেক্ট করলাম কাকে? 9 কে। তাহলে প্রথম জনকে সিলেক্ট করলাম, একজনকে বাদ দিয়ে দিলাম, পরের জনকে সিলেক্ট করলাম, একজন বাদ, পরের জনকে সিলেক্ট করলাম, একজন বাদ। ওকে, এবার এদের যোগফল বের করব। 1 আর 5 এর যোগফল কত? 6। 6 আর 9 এর যোগফল কত? 15। এদের যোগফলটা হচ্ছে 15। এখন যাদেরকে নেই নাই তাদেরকে নেই। কাকে নেই নাই? 3 কে নেই নাই, কাকে নেই নাই? 5 কে নেই নাই, 7 কে নেই নাই। তাহলে 3 আর 7 এর যোগফল কত? 10। এদের বিয়োগফল কত? 5। বিয়োগফলটা যদি 11 দ্বারা বিভাজ্য হতো তাহলে পুরা সংখ্যাটাই 11 দ্বারা বিভাজ্য হতো। এদের বিয়োগফল 11 দ্বারা বিভাজ্য হলে পুরা সংখ্যাই 11 দ্বারা বিভাজ্য হতো। দেখেন বিয়োগফল 11 দ্বারা বিভাজ্য না, তার মানে পুরা সংখ্যাও 11 দ্বারা বিভাজ্য না। এখানেও দেখেন 2 আর 3 5, 5 থেকে 6 বাদ দিলে থাকে -1। -1 11 দ্বারা বিভাজ্য না, তার মানে কি পুরা সংখ্যা 11 দ্বারা বিভাজ্য না। এরপর আমরা দেখতে চাই 13 দ্বারা বিভাজ্য কিনা। তো এই অঙ্কে আপনার কাজে না লাগলেও ভবিষ্যতে কাজে লাগতে পারে, একটা সংখ্যা 13 দ্বারা বিভাজ্য কিনা। কোনো কাজে না লাগলে অন্তত ব্রেনটা ভালো হবে। এই যে নতুন জিনিস শিখছেন সেই কারণে, আগের চেয়ে। ওকে, এই যে মাথা যে নষ্ট হবে, এখন এই নষ্ট মাথাই আরো ভালো মাথা হয়ে উঠবে। দীপক কুমার, ট্রাস্ট মি, আপনার মাথাটা নষ্ট হওয়ার পরে সেই মাথা আরো শক্তিশালী মাথা হয়ে উঠবে। ঠিক আছে? কারণ এই যে আপনি চিন্তা করতেছেন এটা কঠিন, কঠিন জিনিসটা শিখবেন, আপনার মাথা আরো ধৈর্য সহিষ্ণু হবে, আপনার মাথা আরো বেশি অ্যানালাইটিক্যাল অ্যাবিলিটি থাকবে। এক্সাম হলে আপনি আরো বেশি অ্যানালাইসিস করতে পারবেন। এই কাজটা আমি করতে যাচ্ছি, জাস্ট, আর কিছু না। ওকে, তারপরে দেখি চলেন 13 দ্বারা বিভাজ্য কিনা। এটা আমরা কি করে বের করতে পারি একটা সংখ্যাকে? এই যে আমাকে 263 দিছে, 263 দিছে। এখন 7 দ্বারা বিভাজ্যের জন্য আমরা কি করতাম? এককের ঘরে যে আছে, এককের ঘরে যে আছে তাকে ডাবল করতাম। 7 দ্বারা বিভাজ্যের সময় কি করতাম? এককের ঘরে যে আছে তাকে ডাবল করতাম। আচ্ছা, শর্টকাট কোনো পদ্ধতি ভাই আমার জানা নাই, এক্সট্রিমলি সরি, সবার তো ভাই সবকিছু জানা থাকে না, আমার জানা নাই কোনো শর্টকাট আছে কিনা। ঠিক আছে, থাকলে আমাদের সাথে শেয়ার করেন। আমার ভাই জানা নাই, এই জন্য আমি এক্সট্রিমলি সরি। এই যে আমাদের এককের ঘরে আছে কত? 3। এই 3 কে 7 এর জন্য কি করতাম? ডাবল করতাম। 13 জন্য কি করব? 4 গুণ করব। 3 কে 4 গুণ করলে কত হয়? 12 হয়। 3 কে 4 গুণ করলে হয়ে গেল 12। এরপরে এই 3 এর কাজ শেষ, এই 3 এর আর কোনো কাজ নেই, আগের মতোই। 7 এর জন্য আমরা কি করতাম? 7 এর জন্য আমরা বিয়োগ করতাম, আর 13 জন্য আমরা যোগ করব। 13 জন্য কি করব? সিম্পলি যোগ করে দিব। যোগ করলে কি হয়?
6 আর 2 8, 2 আর 1 3। তাহলে আমার যোগফলটা কত? 38। এই যোগফল 13 দ্বারা বিভাজ্য হলে পুরা সংখ্যাই 13 দ্বারা বিভাজ্য হতো। যোগফল 13 দ্বারা বিভাজ্য হলে পুরা সংখ্যাটাই 13 দ্বারা বিভাজ্য হতো। ওকে, 38 তো 13 দ্বারা বিভাজ্য না, 3 13 39, তার মানে এই সংখ্যাটা 13 দ্বারা বিভাজ্য না, তাহলে সে 13 দ্বারাও বিভাজ্য না। এই যে আমরা আরেকটা সিস্টেম শিখলাম, একটা সংখ্যা 13 দ্বারা বিভাজ্য কিনা। 13 দ্বারা বিভাজ্য কিনা কি করে বুঝবেন? এককের ঘরে সংখ্যাটাকে 4 গুণ করবেন, 4 গুণ করে ওইটাকে বাদ দিয়ে দিবেন, বাকিটার সাথে 4 গুণ করা সংখ্যাটাকে যোগ দিবেন। যোগফলটা 13 দ্বারা বিভাজ্য হলে পুরো সংখ্যাই 13 দ্বারা বিভাজ্য। আর যদি বুঝতে না পারেন যে যোগফলটা 13 দ্বারা বিভাজ্য কিনা, প্রসেসটা রিপিট করবেন। রিপিট করলে কি হয়? 8, 8 কে 4 গুণ করলে কত হয়? 8 কে 4 গুণ করলে হয় 32। 32 এর সাথে 3 যোগ করলে কত হয়? 35। 35 যদি 13 দ্বারা বিভাজ্য হতো তাহলে পুরো সংখ্যাই 13 দ্বারা বিভাজ্য হতো। যতক্ষণ বুঝবো না ততক্ষণ প্রসেসটা রিপিট করব। এরপর আসেন 15 দ্বারা বিভাজ্য কিনা। 15 দ্বারা বিভাজ্য কিনা, 15 দ্বারা বিভাজ্য কিনা সেটা বোঝার উপায় হচ্ছে তাকে 3 দ্বারাও বিভাজ্য হইতে হবে, তাকে 5 দ্বারাও বিভাজ্য হইতে হবে। যেই সংখ্যাটা 3 দিয়েও বিভাজ্য আবার 5 দিয়েও বিভাজ্য তারা হচ্ছে 15 দ্বারা বিভাজ্য। এখন এই সংখ্যা 3 দিয়েও বিভাজ্য না, 5 দিয়েও বিভাজ্য না, তার মানে কি? এই বেটা হচ্ছে মৌলিক সংখ্যা। এই বেটা কেমন সংখ্যা? মৌলিক সংখ্যা। আর সবচেয়ে ইজিয়েস্ট ওয়ে কি? ইজিয়েস্ট ওয়ে হচ্ছে মুখস্থ করে ফেলা। আপনি যখন 201 থেকে 300 পর্যন্ত মৌলিক সংখ্যাগুলো শীটে সুন্দর করে উল্লেখ করে দেওয়া আছে, আপনি যদি মুখস্থ করে ফেলতে পারেন তাহলে আপনি দেখেই চিনে ফেলবেন, আপনার আর কষ্টই করা লাগবে না। ঠিক আছে? যার মুখস্থ বিদ্যা ভালো তার কাছে জাস্ট সে দেখেই বুঝে ফেলবেন 201 থেকে 300 পর্যন্ত মৌলিক সংখ্যা কে কে। আপনার তো মুখস্থ আছে, শীটে সুন্দর করে চার্ট করে দেয়া আছে, মুখস্থ করে বৃত্তটা ভরাট করে দিবেন, ইমিডিয়েটলি পারবেন। এই হচ্ছে ব্যাপার। আমি চাচ্ছিলাম কিছু জিনিস আপনাকে একটু শিখাই দিতে, যে 13 দ্বারা বিভাজ্য কিনা আপনি ছোটবেলায় তো শিখছেন, 3 দ্বারা বিভাজ্য কিনা, 5 দ্বারা কিনা, 9 দ্বারা কিনা, এগুলো শিখছেন। 7 দ্বারা কিনা বা 11 দ্বারা কিনা বা 13 দ্বারা বিভাজ্য কিনা এটা নর্মালি বইগুলো তো থাকে না। এই জন্য দেখাই দিলাম যদি কারো উপকার হয়, এই জন্য জাস্ট একটু দেখানোর ট্রাই করলাম। ওকে, আচ্ছা, একজন কোশ্চেন করছিলেন সহমৌলিক, ওইটা একটু বলে দিই, এটাও পরীক্ষায় মাঝে মাঝে আসে। সহমৌলিক কারা? তারাই সহমৌলিক, বা সংজ্ঞাকারেও আসতে পারে, ছোট ছোট পরীক্ষাতে সংজ্ঞাকারেও আসে যে সহমৌলিক কারা। তারাই সহমৌলিক যাদের গসাগু 1, যাদের গসাগু 1। যেই সংখ্যাগুলোর গসাগু 1 সেই সংখ্যাগুলোকে আমরা বলবো সহমৌলিক। আরেকটা ভাষায় থাকতে পারে যাদের 1 ছাড়া, যাদের 1 ছাড়া অন্য কোন, যাদের 1 ছাড়া অন্য কোন সাধারণ উৎপাদক নাই। আপনি তো উৎপাদক চেনেন, উৎপাদক কি অনেক কিছু থাকে। যাদের 1 ছাড়া অন্য কোনো সাধারণ বা কমন উৎপাদক নাই তাদের কি আপনি কি বলেন? সহমৌলিক বলেন। এটা একটা ভাষা। আরেকটা ভাষা কি? যাদের গসাগু 1, গসাগু আপনি নির্ণয় করতে পারেন, যাদের গসাগু 1 তাদেরকে আমরা কি বলি? তাদেরকে আমরা বলবো সহমৌলিক। এই হচ্ছে সহমৌলিকের ডেফিনিশন। তাহলে সহমৌলিক হোপফুলি পারবেন। এরপরে কি বলছে? 1 থেকে 25 মধ্যে মৌলিক সংখ্যা কয়টা? এটা আলটিমেটলি মুখস্থ করে ফেলবেন, আপনি তো আর বের করে দেখবেন না। 1 থেকে 25 মধ্যে মুখস্থ করে ফেলতে পারেন। 1 থেকে 10 মধ্যে কয়টা? ওই যে একজন ফোন নাম্বার দিয়েছিলেন, 1 থেকে 10 মধ্যে কয়টা? 1 থেকে 10 মধ্যে হচ্ছে 4টা। তারপর 11 থেকে 20 মধ্যে কয়টা? 11 থেকে 20 মধ্যে আরো 4টা। 21 থেকে 30 মধ্যেটা আপনার মুখস্থ আছে। তাহলে 21 থেকে 25 পর্যন্ত একটু চেক করে দেখেন। 21 আপনি দেখতে পাচ্ছেন 21 হচ্ছে 3 7 21, এটা মৌলিক না। এরপর চেকিং পয়েন্ট কে 23, 23 পরে চেকিং পয়েন্ট কে 25। এককের ঘরে 5 আছে এমন 5 নিজে ছাড়া, 5 নিজে ছাড়া এককের ঘরে 5 আছে এমন কোন সংখ্যাই মৌলিক না। খালি 5 নিজে মৌলিক, এছাড়া এককের ঘরে 5 অন্য পাশে কেউ থাকলে সে মৌলিক না।
তাহলে 23 একমাত্র মৌলিক সংখ্যা। কারণ 23কে আমি চেক করব কি দিয়ে? 23কে আমি চেক করব শুধুমাত্র 3 দিয়ে। সে 3 দিয়ে বিভাজ্য না, তার মানে সে মৌলিক। শুধু 3 দিয়ে কেন চেক করলাম? কারণ 4 হচ্ছে 23-এর আগের পূর্ণ সংখ্যা, যাকে স্কোয়ার করলে 23-এর আগে হয়। তাহলে আমার চেকিং পয়েন্ট শুধু 3। আমি তো জোরগুলোতে চেক করব না, চেকিং পয়েন্ট শুধু 3। সে তো আসলে 3 দ্বারা বিভাজ্য না। তাহলে এখান থেকে পাচ্ছি আরো একটা, তাহলে 4 4 8 আর 1 9। এটা হচ্ছে উত্তর। তাহলে 9 উত্তর। ওকে, তাহলে আশা করি পারা যাবে। সহমৌলিকের এক্সাম্পল দেখেন, এই যে 7 আর 10, এদের সহমৌলিক মানে কি? এদের গসাগু কত? 7 আর 10-এর গসাগু হচ্ছে 1। 7 আর 10-এর গসাগু হচ্ছে 1। ওকে, আচ্ছা তারপরের অঙ্কে যাই। এখন আপনাকে বলছে কি 2 আর 32-এর মধ্যে মৌলিক সংখ্যা কয়টি? আচ্ছা আপনারা কি বুঝতেছেন? একজন আগামাথা কিছু বুঝতেছেন না, দেখি কেউ বুঝতেছেন কিনা। কেউ কি কিছু বুঝতেছেন? আচ্ছা 2 এবং 32-এর মাঝে মৌলিক সংখ্যা কয়টা? তাহলে 2 এবং 32 এদের মধ্যে মৌলিক সংখ্যা কয়টা? এখানে আসলে বোঝার ব্যাপার যেটা, সেটা হচ্ছে 2 আর 32 এদের মধ্যে থাকতে হবে। 2 একটা মৌলিক সংখ্যা, সে কিন্তু হিসাবে আসবে না, কারণ আমাকে মৌলিক সংখ্যা বের করতে বলছে কি 2 আর 32-এর ভেতরে। 2 আর 32-এর ভেতরে ব্যাপারগুলা জাস্ট আপনি একটু আপনার বন্ধু বান্ধবের সাথে কথা বলে দেখবেন যে মৌলিক সংখ্যার ব্যাপারগুলো ম্যাক্সিমাম স্টুডেন্ট আসলে পারে না, আমি যতটুকু দেখছি আর কি। সো ব্যাপারগুলো ডিফিকাল্ট আনডাউটেডলি। দেখেন কিছু বুঝতেছেন কিনা ক্লাস শুরু থেকে। আচ্ছা আমাকে একটু বলেন, প্রথম থেকে ক্লাসে ছিলেন কিন্তু বুঝতেছেন না, এমন কেউ আছেন কিনা? মাঝখান থেকে ঢুকলে ভাই এটা বোঝা ইম্পসিবল। শুরু থেকে ঢুকছেন কিন্তু কিছুই বুঝতেছেন না, শুরু থেকে ক্লাস করে কিছু বুঝতেছেন না, এমন কেউ আছেন? শুরু থেকে ঢুকছেন কিন্তু কিছু বুঝতেছেন না। আচ্ছা দেখি 2 থেকে 32-এর মাঝে মৌলিক সংখ্যা কয়টি? এখন দেখেন আমি এখানে 2 থেকে 32-এর মাঝে মৌলিক সংখ্যা কয়টা সেটা চাচ্ছি, তাই তো? 3 মৌলিক সংখ্যা আমি জানি, 5 মৌলিক সংখ্যা সেটাও জানি, 7 মৌলিক সংখ্যা সেটাও আমরা সবাই জানি। 9 মৌলিক সংখ্যা না, 9 বাদ। তারপরে কারণ 3 তিরিকা 9, 9 বিভাজ্য হয়। আচ্ছা আচ্ছা 9 হচ্ছে মৌলিক সংখ্যা না, 9 বাদ। আবার আপনি জানেন 11 হচ্ছে মৌলিক সংখ্যা, তারপরে হলো 13 হচ্ছে মৌলিক সংখ্যা, 15 এককের ঘরে 5 আছে ও মৌলিক সংখ্যা না, বাদ। তারপরে 17 হচ্ছে মৌলিক সংখ্যা, 19 হচ্ছে মৌলিক সংখ্যা। তারপরে যদি আসেন 21 মৌলিক সংখ্যা না, 23 মৌলিক সংখ্যা, 25 মৌলিক সংখ্যা না, 27 মৌলিক সংখ্যা না, 29 মৌলিক সংখ্যা। তারপরে কি 31 মৌলিক সংখ্যা, 32 না। তাহলে সংখ্যা কয়টা আছে? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা। তাহলে মৌলিক সংখ্যা আছে কয়টা? 10টা। এখানে ভুল যেটা হয় সেটা হচ্ছে এই যে এককের ঘরে 2 আছে, এই ব্যাপারটাই যারা বুঝতেছে না তাদের কাছে এক্সট্রিমলি সরি। আমি আমার লেভেল বেস ট্রাই করতেছি, বাট আমার লেভেল যদি ভাই কম হয় কিছু তো করার নাই। আই এম ট্রাইং মাই লেভেল বেস্ট, বাট লেভেলই যদি কম হয় তাহলে তো ভাই কিছু করার নাই। আচ্ছা তাহলে দেখেন এরা হচ্ছে মৌলিক সংখ্যা। এরপরে কি বলছে? 90 থেকে 100 এর মধ্যে মৌলিক সংখ্যা কয়টা? তাহলে 90ও বাদ, 100ও বাদ, এরা বাদ। আপনার নরমালি তো মুখস্থ আছেই, তারপরে যদি চেক করতে হয়, আপনার তো ফোন নাম্বার মুখস্থ আছে 4422। তারপরে একটু চেক করে দেখি, এই যে 91 এই সংখ্যাটা 7 দ্বারা বিভাজ্য, একটু আগে আপনি দেখছেন, তাহলে 91 মৌলিক সংখ্যা না। তারপর 93 এটাও দেখেন 3 দ্বারা বিভাজ্য। 9 আর 3 এর যোগফল কত? 12, এটাও 3 দ্বারা বিভাজ্য, এটাও মৌলিক সংখ্যা না। 95 তো কোনোদিনই মৌলিক সংখ্যা না এককের ঘরে 5 থাকলে। তাহলে 97, হ্যাঁ 97 মৌলিক সংখ্যা। 99 এটাও কোনোদিন মৌলিক সংখ্যা না, এটা 11 দ্বারা বিভাজ্য, 9 দ্বারা বিভাজ্য, 3 দ্বারা বিভাজ্য।
এটাও না। তাহলে দেখেন 90 থেকে 100-র মাঝে মৌলিক সংখ্যা আছে কয়টা? একটা। সেটা কি? 97। 90 থেকে 100-র মাঝে মৌলিক সংখ্যা আছে একটা। এটা আপনি কবিতার মাধ্যমেও বা ওই যে ফোন নাম্বার যেটা মুখস্থ করেন, যে কোনো জায়গায় সার্চ দিলে আপনি সেই ফোন নাম্বারটা পেয়ে যাবেন। এর পরের অঙ্কে যদি যাই, এই যে 100-র চেয়ে বড় কিন্তু 150-এর চেয়ে ছোট মৌলিক সংখ্যা কয়টা? এটা আপনি ওই যে ফোন নাম্বারের মাধ্যমে পেয়ে যাবেন। আপনার জন্য সবচেয়ে সহজ উপায় কি? 100 থেকে 150 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টা, বা 100 থেকে আপনার এই 200 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টা, এটা সুন্দর মতো লিস্টটা দেওয়া আছে, লিস্টটা মুখস্থ করে আনসারটা করে ফেলবেন। সহজ কথা, এটা সবার মুখস্থ অটোমেটিক। 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টা? 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা 25টা। এটাও সহজ, আমরা মৌলিক সংখ্যা থেকে বের হয়ে যাই। মৌলিক সংখ্যা ওই ফোন নাম্বার মুখস্থ করে আপনি পেয়ে যাবেন। আচ্ছা, এইটা একটু করে দেই। এখানে কি বলছে? 10 থেকে 60 পর্যন্ত যে সকল মৌলিক সংখ্যার একক স্থানীয় অঙ্ক নয়, 10 থেকে 60 পর্যন্ত যে মৌলিক সংখ্যাগুলোর একক স্থানীয় অঙ্ক নয়, তাদের সমষ্টি কত? তাহলে 10 আর 60-এর মাঝখানে থাকতে হবে। আর কি শর্ত? এককে থাকতে হবে 9। তাহলে এককে 9 10-এর চেয়ে বড় কিন্তু 60-এর চেয়ে ছোট। 10 থেকে 60 পর্যন্ত এই রেঞ্জের মধ্যে এককের ঘরে আছে কি? 19 আছে। এককের ঘরে আছে কি? 29। 19ও মৌলিক সংখ্যা, 29ও মৌলিক সংখ্যা। এরপরে আছে কি? 39। 39 তো মৌলিক না, কারণ 3 13 39। এরপর আছে কি? 49। 49ও মৌলিক না, 7 7 49। এরপরে আছে হচ্ছে 59। 59ও মৌলিক সংখ্যা। তাহলে 10 থেকে 60 পর্যন্ত এই তিনটা মৌলিক সংখ্যা যাদের একক ঘরে আছে হচ্ছে 9। এবার এদেরকে যোগ দেন। যোগ দিলে পাচ্ছেন কত? 3টা 9 মানে 27-এর 7, হাতে আছে 2। 5 আর 2 7, আর 1 8, আর 2 10। তাহলে এককের ঘরে 9 আছে এমন মৌলিক সংখ্যাগুলোর সমষ্টি হচ্ছে 107। এমন মৌলিক সংখ্যার সমষ্টি হচ্ছে 107। আচ্ছা, মৌলিক সংখ্যা নিয়ে আমরা অনেকক্ষণ কাজ করলাম। এবার আমরা মৌলিক সংখ্যার বাইরে যেয়ে কিছু কাজ করি। আচ্ছা, পরের অঙ্কটা যদি দেখি আমরা, এখানে কি বলছে আমাদেরকে? এখানে কি বলছে আমাদেরকে? তিনটি ক্রমিক সংখ্যার যোগফল হচ্ছে 33। তাদের গুণফল কত হবে? তিনটা ক্রমিক সংখ্যাকে আপনি যোগ করেন, যোগফলটা 33। যদি যোগফলটা 33 হয়, তাদের গুণফলটা কত হবে? এখন আপনি দেখতে পাচ্ছেন, একটা ক্রমিক সংখ্যা যদি x হয়, পরের ক্রমিক সংখ্যাটা কি হবে? x প্লাস 1। তারপরের ক্রমিক সংখ্যাটা কি হবে? x প্লাস 2। তাহলে একটা সংখ্যা x, তারপরের সংখ্যাটা x প্লাস 1, তারপরের সংখ্যাটা x প্লাস 2। এই ক্রমিক সংখ্যাগুলোর যোগফল কত? যোগফলটা হচ্ছে 33। এদের যোগফল হচ্ছে 33। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি কি? 3টা x প্লাস হচ্ছে 3 ইকুয়াল 33। তাহলে এখান থেকে পাওয়া যাবে 3x ইকুয়াল 30। তার মানে এখান থেকে আমরা পাবো x ইকুয়াল 10। তাহলে ক্রমিক সংখ্যাগুলো কারা? ক্রমিক সংখ্যাগুলো হচ্ছে 10, 10-এর চেয়ে 1 বড় 11, তারপর 10-এর চেয়ে 2 বড় মানে কত? 12। এদের গুণফল লাগবে। এদের গুণফল কি হবে দেখি চলেন। এখন এদের গুণফল 1/1 করি। যদি 10-এর সাথে 11-কে গুণ করি কত আসে? 110 আসে। এর সাথে চলেন 12-কে গুণ করি। এর সাথে 12-কে গুণ করলাম। 12-কে গুণ করলে কত হচ্ছে? 12 আর 0 গুণ করলে 0। 12 একে 12, তার 2 হাতে আছে 1। আবার 12 একে 12, হাতে আছে 1, 13। তাহলে 1320 হচ্ছে আমাদের সঠিক উত্তর। তিনটা ক্রমিক সংখ্যার যোগফল 33 হলে, তিনটা ক্রমিক সংখ্যার যোগফল 33 হলে তাদের গুণফল হবে 1320। 1320, হ্যাঁ সঠিক উত্তর 1320। ফাইন, সঠিক উত্তর 1320। চলেন তাহলে পরের ম্যাথে যাই।
তারপরের ম্যাথ। আচ্ছা, এই সহমৌলিক যেটা খুঁজছিলেন সেটা পাওয়া গেছে। এখানে বলছে কি, নিচের কোন সংখ্যা দুইটির সহমৌলিক সংখ্যা। তাহলে এখানে আমাদেরকে অনেকগুলো জোড়া সংখ্যা দিছে, অনেকগুলা জোড়া সংখ্যা দিছে। এখন আমাদেরকে জিজ্ঞেস করছে কি, নিচের কোন সংখ্যা দুইটি সহমৌলিক। আমাকে দেখতে হবে কাদের গসাগু 1। আপনি দেখতে পাচ্ছেন এখানে 27 আর 54, 27 দুগুণা 54। এই যে 27 কে যদি নেন আর 54 কে যদি নেন, তাহলে দেখবেন তারা 27 দিয়ে যাচ্ছে। আরো ছোট সংখ্যা দিয়েও আমরা দেখতে পারি, দেখবেন তারা 3 দিয়ে যাচ্ছে। 3 দিয়ে গেলে কি 3 নং 27, 3 একে 3 হাতে 2, 3 আটা 3 একে 3 হাতে হচ্ছে 2, 3 আটা 24। দেখেন অন্তত 3 দিয়ে দুইজনকেই ভাগ করা যাচ্ছে। 3 দিয়ে যেহেতু দুইজনকে ভাগ করা যাচ্ছে, এরা সহমৌলিক না। এরপর 63 আর 91 কে যদি দেখি আমরা, এই যে 63 আর 91 দুইজনকেই ভাগ করা যায় এমন সংখ্যা আছে। এমন সংখ্যাকে 7, 7 নং 63, তারপরে হচ্ছে 7 একে 7, 7 13 91। তাহলে দেখেন এদের দুইজনকে ভাগ করা যায় এমন কমন সংখ্যা বা এদের এমন গসাগু আছে, তার মানে এরাও মৌলিক না। এরপরে যদি আমরা দেখি 189 আর হচ্ছে 210, এদেরকে দেখে ভাগ করা যায় কিনা। দেখেন এখানে আমরা কি পাচ্ছি, এটাও 3 দিয়ে ভাগ করা যাচ্ছে, এটাকেও 3 দিয়ে ভাগ করা যাচ্ছে। 3 দিয়ে ভাগ করলে কি হবে, 3 6 18, 3 3 9। এটাকে 3 দিলে কি হবে, 70। তাহলে এই দুইটা সংখ্যাকে এক ছাড়া অন্য সংখ্যা দিয়ে ভাগ করা যায়, তার মানে এটাও কি সহমৌলিক না। তাহলে সহমৌলিক কি, অবশ্যই বাকিটা যেটা বাকি আছে সেটাই সহমৌলিক। তাহলে এই সংখ্যা যুগলকে যদি আপনি এক ছাড়া অন্য কাউকে দিয়ে ভাগ দিতে না পারেন, তাহলে সেটা হবে সহমৌলিক। ওকে, চলেন যাই পরের ম্যাথে। এই যে নিচের ক্রোমোজোরগুলোর মাঝে কোনটা সহমৌলিক, দেখি এটা বলেন। এই যে ক্রোমোজোরগুলো আছে এদের মধ্যে সহমৌলিক কে, এটার উত্তর দেখি কে দিতে পারেন। এই ক্রোমোজোরগুলোর মাঝে সহমৌলিক কে, দেখতে পাচ্ছেন এই দুইজনকেই 2 দিয়ে ভাগ দেওয়া যায়, এই দুইজনকেই 3 দিয়ে ভাগ দেওয়া যায়, এই দুইজনকেই 3 দিয়ে ভাগ দেওয়া যায়, কিন্তু এই দুইজনকে ভাগ দেওয়া যায় এমন কেউ নাই। তার মানে ঘ হচ্ছে সঠিক উত্তর। ঘ হচ্ছে সঠিক উত্তর। রাইট, রাইট, সবার উত্তর সঠিক হচ্ছে। তারপর আমাদেরকে কি বলতেছে, √2 সংখ্যাটা কি সংখ্যা, √2 কেমন সংখ্যা। আচ্ছা, এখানে আমরা অনেক রকমের সংখ্যা দেখতে পাচ্ছি। আগে এদের পরিচয়গুলো জানি। স্বাভাবিক সংখ্যা কারা, স্বাভাবিক সংখ্যা হচ্ছে 1 2 3 4, এভাবে যতদূর যেতে পারেন, এরা সবাই হচ্ছে স্বাভাবিক সংখ্যা। তাহলে 1 2 3 4 5 6 এইভাবে যেতে থাকবে। 1 এর চেয়ে ছোট না, আর বড় যতদূর যাওয়া যায়, এরা হচ্ছে স্বাভাবিক সংখ্যা। পূর্ণ সংখ্যার কাছে যদি আসি, পূর্ণ সংখ্যা হচ্ছে যাদের হর 1, যাদের হর 1 তারা সবাই পূর্ণ সংখ্যা। লব যা ইচ্ছা হোক, লব ধরেন 5 হোক আর লব -5 হোক, হর যদি 1 হয় তারা সবাই পূর্ণ সংখ্যা, তারা সবাই পূর্ণ সংখ্যা। তাহলে পূর্ণ সংখ্যার মধ্যে কারা থাকবে, 0 +1 2 3 এরকম যতদূর যাওয়া যায়, -1 -2 এরকম যতদূর যেতে পারবেন, এরা সবাই আসলে পূর্ণ সংখ্যা। তাহলে এরা সবাই পূর্ণ সংখ্যা। এইবার আসেন দেখি মূলদ সংখ্যা কারা আর অমূলদ সংখ্যা কারা। এই দুইটা হচ্ছে ফ্যাক্টর, মূলদ সংখ্যা কারা আর অমূলদ সংখ্যা কারা। চলেন আগে দেখি মূলদ সংখ্যা কারা। মূলদ সংখ্যা কারা একটু দেখতে চাই। আপনারা আনসার সবাই জানেন, √2 একটা অমূলদ সংখ্যা। এটা আপনারা সেই ক্লাস 9 10 এ প্রমাণও পড়ছেন যে √2 একটা অমূলদ সংখ্যা প্রমাণ করেন, এটা আমরা সবাই জানি এটা অমূলদ সংখ্যা। কিন্তু তারপরে আমরা একটু শেখার চেষ্টা করি যে কারা মূলদ সংখ্যা। তাহলে মূলদ সংখ্যা কারা একটু দেখার চেষ্টা করি চলেন। মূলদ সংখ্যা হচ্ছে প্রথমত ভগ্নাংশ যারাই আছে, সবাই মূলদ সংখ্যা। যেমন ভগ্নাংশ যদি প্রকৃত হয় 3/5 মূলদ সংখ্যা, অপ্রকৃত যদি হয় 5/3 মূলদ সংখ্যা। ভগ্নাংশ যদি মিশ্র হয় 1 সমস্ত 3/5,
সকল ধরনের ভগ্নাংশই মূলদ সংখ্যা। গেল ফার্স্ট ব্যাপার। সেকেন্ড ব্যাপার, সসীম দশমিক। সসীম দশমিক, সসীম দশমিক মানে কি? যেমন ধরেন আমি লিখলাম, সসীম দশমিকের এক্সাম্পল লিখি 2.15, সে আর চলবে না, এখানেই শেষ। অথবা 2.1531, এখানেই শেষ। এরকম সসীম দশমিক সবাই হচ্ছে মূলদ সংখ্যা। এরপরে যদি আসি, আর কে মূলদ সংখ্যা হতে পারে? আর কার পক্ষে মূলদ সংখ্যা হওয়া সম্ভব? চলেন দেখি আর কার পক্ষে মূলদ সংখ্যা হওয়া সম্ভব। অসীম দশমিক, কিন্তু তারা পৌনঃপুনিক। অসীম দশমিক কিন্তু পৌনঃপুনিক। অসীম দশমিক কিন্তু পৌনঃপুনিক কারা? যেমন ধরেন আমি যদি লিখি 2.1111, এরকম অসীম ভাবে সে চলতে থাকবে, কিন্তু রিপিট হবে, পৌনঃপুনিক, বারবার ওয়ানই আসবে। সেটা কি হবে? সেটা হবে হচ্ছে মূলদ সংখ্যা। যেমন এই 2 বারবার 1 আসতেছে, তো এটাকে আমরা কিভাবে লিখতে পারি? এখানে একটু লিখি 2.1, তার উপর এরকম একটা ফোঁটা দিয়ে দিব। এটার মানেই আসলে 2.111 এরকম চলতেই থাকবে। এখন যদি বারবার 1 রিপিট না হয়ে এরকম রিপিট হয় 2.15, তার মানে বারবার 15 রিপিট হবে, 2.1515 এরকম চলতেই থাকবে, এরকম চলতেই থাকবে। তাহলে এরা কি? অসীম দশমিক, কিন্তু একই জিনিস বারবার রিপিট হয়, সেটাকে বলা হয় পৌনঃপুনিক। তাহলে অসীম দশমিক কিন্তু পৌনঃপুনিক, একই জিনিস বারবার রিপিট হবে, তখন সেটাকে আমরা বলবো মূলদ। এরপর মূলদ হতে পারে আপনি যদি মূল নির্ণয় করতে পারেন। কি করতে পারেন? মূল নির্ণয় করতে পারেন। মূল নির্ণয় করা যায়। যেমন যদি বর্গমূল নির্ণয় করেন, যেমন আপনি 4-এর বর্গমূল নির্ণয় করলে পূর্ণ সংখ্যা আসে, তাহলে মূল নির্ণয় করা যায়, এবং মূলটা যদি পূর্ণবর্গ হয়, পূর্ণ সংখ্যা হয়। যেমন 4-এর বর্গমূল কত? 2, বের করা যায়। তারপরে আপনি 9-এর বর্গমূল করতে পারেন, করলে পূর্ণ সংখ্যা আসে, সেটা কত আসে? 3 আসে। যাদেরকে বর্গমূল করা যায়, মূল করা যায়, তারাই কি? মূলদ সংখ্যা। মূল মানে কিন্তু খালি বর্গমূল না, মূল মানে ঘনমূলও হইতে পারে। যেমন ধরেন এই যে 8, এটার ঘনমূল বের করা যায়। 8-এর ঘনমূল কত? 2। তারপর যেমন ধরেন 27-এর ঘনমূল নির্ণয় করা যায়। ঘনমূল মানে কি? এগুলো আমরা পরের ক্লাসগুলোতে পাবো। 27-এর ঘনমূল কত? 3। যাদের মূল বের করা যায়, সেটা ঘনমূল হোক বা সেটা বর্গমূল হোক, মূল বের করা যায়, এবং মূল বের করলে সে একটা পূর্ণ সংখ্যা হয়, সেটাই কি? মূলদ সংখ্যা। তাহলে এদের কারো মধ্যে পড়লে সেটা মূলদ সংখ্যা। এখানে আপনি দেখতে পাচ্ছেন √2, আপনাকে বলছে 2, এই সংখ্যাটার তো বর্গমূল বের করা যায় না, করতে গেলে দশমিক চলে আসে, সেই কারণে সে কোথায় পড়বে? অমূলদ সংখ্যায় পড়বে। এইসব নিয়মের মধ্যে পড়ে নাই বলে সে আসলে অমূলদ সংখ্যার মধ্যে পড়ে যাবে। দেখেন বুঝতে পারছেন কিনা? আরো এক্সাম্পল গুলো আরো ক্লিয়ার হবে। তাহলে এগুলো হচ্ছে আমাদের ক্রাইটেরিয়া। মূলদ হওয়ার শর্ত কি? যে কোন রকমের ভগ্নাংশ। সসীম দশমিক হইলেও চলবে। অসীম দশমিক কিন্তু বারবার রিপিটেশন হচ্ছে, পৌনঃপুনিক। মূল নির্ণয় করা যায়, সেটা বর্গমূল হোক, সেটা ঘনমূল হোক, যে কোনো ধরনের মূল করা যায়। মূল করা গেলেই সেটা পূর্ণবর্গ, মূলদ সংখ্যা, আর না গেলেই অমূলদ। তারপরের কোশ্চেন দেখি চলেন। এখানে আমাদেরকে বলছে কি? নিচের কোনটা মূলদ সংখ্যা? ফার্স্ট চয়েস কি দিছে? √11। সেকেন্ড চয়েস কি দিছে? √7/3। থার্ড চয়েস কি দিছে? √8/7। ফোর্থ চয়েস কি দিছে? 27/48। দেখেন এই যে 11, এটার কি আপনি রুট বের করতে পারেন? পারলে আপনি নিজেই বলতেন যে পারি, এটা আপনি পারেন না, তার মানে এই ব্যাটা মূলদ না। এরপরে দেখেন 7 আর 3 কাটাকাটি করাই যায় না। আচ্ছা, বর্গমূল আর ঘনমূলের পার্থক্য কি? আচ্ছা, এগুলো আমরা আস্তে আস্তে পাবো। বর্গমূল আর ঘনমূলের পার্থক্য আমরা এখন দেখতে গেলে ওইখানেই আমরা চলে যাব। সো এটা গ্র্যাজুয়ালি আস্তে আস্তে হবে।
আচ্ছা, ওকে ভাই, আমি যেটা পারি, শাকিল আফরোজ, আমি ভাই আমার অ্যাবিলিটি যা সেটা ট্রাই করতেছি, বাট আমি পারি কি পারি না এগুলো ভাই আপনি লেখেন না এখানে, ঠিক আছে? এটা আমাকে হার্ট করে, আমাকে ক্লাস আরো অনেকক্ষণ চালাইতে হবে, তো এই ধরনের কথাবার্তা বললে ভাই ক্লাস তোর মুড থাকে না। আমি ভাই অনেক কিছুই তো পারি না, ডেফিনেটলি সবাই তো সবকিছু পারে না, তাই না? বাট আমি আমার ট্রাইটা করতেছি লেভেল বেস্ট, এবং সব জিনিস নিয়ে আসার চেষ্টা করতেছি। অনেক জিনিস বাদ দিয়ে অনেক কিছু বলা যায়, আমি সেটা ট্রাই করি সবসময়, যে বাদ দিয়ে না বলতে পূর্ণাঙ্গ জিনিসটা একটু বলার ট্রাই করি, এই আর কি ভাই, আর কিছু না। ঠিক আছে, আমি ট্রাই করতেছি আপনাকে একটু বুঝানোর, তারপরে না পারলে তো ভাই কিছু করার নাই, তাই না? কিন্তু এগুলো বললে তখন যে ক্লাস নেওয়ার মুডটা চলে যায়। আচ্ছা, আপনারা কি ক্লাস আর করবেন নাকি আমরা অফ করে দিব? যদি আপনাদের খারাপ লাগে আমরা অফ করে দিই, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, দেখি ভাই, একটু ট্রাই করি। তারপরেও যদি আপনার কাছে অস্বাভাবিক মনে হয় তাহলে আমরা অফই করে দিই, কি দরকার। ওকে, থ্যাংক ইউ সবাইকে। কি অবস্থা আপনি ভাই বলেন, ক্লাস কেমন লাগলো বলেন? হ্যাঁ বলেন, ক্লাস কেমন লাগলো? হ্যাঁ শোনা যাচ্ছে? ক্লাস করেন স্যার, কন্টিনিউ। আচ্ছা বলেন তাড়াতাড়ি, অনেক ভালো ক্লাস, দ্রুত দ্রুত, ক্লাস কেমন লাগলো বলেন? হ্যাঁ আচ্ছা, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আপনারা স্যারেরা কি করছেন বলেন তো? সবসময় স্যারদেরকে মোটিভেশন দিবেন, সবসময় স্যারদের প্রশংসা করবেন। কারণ হচ্ছে দেখেন, একটা মানুষ, স্যার কিন্তু সকালে আসছে, এই সকাল থেকে মানুষটা ক্লাস নিচ্ছে অ্যারাউন্ড ধরেন 8-10 ঘন্টা ধরে। আপনি একটা না কয় ঘন্টা কাজ করতে পারেন, কয় ঘন্টা বসে থাকতে পারেন বলেন? আপনি কয় ঘন্টা বসে থাকতে পারবেন, তাই না বলেন? অথচ স্যার দাঁড়া দাঁড়া ক্লাস নিচ্ছে, এখানে কিন্তু বসার কোনো সিস্টেম নেই। দেখেন আমরা কিন্তু মুভ করতেছি। তো এই একটা মানুষ এতক্ষণ ধরে আপনার জন্য ক্লাস নিচ্ছে, আপনাদেরকে ভালোবেসেই কিন্তু এই ক্লাসগুলো উপহার দিচ্ছে। এবং আমরা কিন্তু শুধু ক্লাস নিয়ে ব্যাপারটা এমন না, ক্লাসের আগে প্রচন্ড পরিমাণ আমাদেরকে গবেষণা করতে হয়। গবেষণা করে ক্লাসগুলো আমরা চাই কিভাবে আরো সহজ করা যায়, আরো সুন্দর করা যায়, আরো কিভাবে গুছানো যায়, যেন আমাদের মানে ভাই বোনদের কলেজের মধ্যে ঢুকে যায়। এই জন্য যখনই কোনো স্যার ক্লাস নিতে আসবে তাকে অবশ্যই সাপোর্ট করবেন, এবং এটা আপনার নৈতিক দায়িত্ব, আপনাদের নৈতিক দায়িত্ব। কারণ একজন স্যারকে আপনি সাপোর্ট দিলে তার থেকে আপনি সর্বোচ্চটুকু নিতে পারবেন, এন্ড দিস ইজ ভেরি ট্রু। আপনি যদি কোনো মানুষের থেকে কোনো কিছু নিতে চান, এন্ড দিস ইজ ভেরি ট্রু, আপনাকে তাকে একটু সাপোর্ট দিতে হবে, ঠিক আছে ইনশাল্লাহ। যাই হোক, বলেন স্যারের ক্লাস কেমন লাগলো? যা হয়েছে তো হয়েছে, আলহামদুলিল্লাহ। যতটুকু হয়েছে ক্লাস কেমন লাগলো বলেন? আলহামদুলিল্লাহ, ক্লাস ভালো হচ্ছে স্যার, আলহামদুলিল্লাহ 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 আলহামদুলিল্লাহ। হ্যাঁ, কিছু প্লপাইন হুদাই ঝামেলা করতে আসে, এন্ড হুদাই যারা ঝামেলা করতে আসে তাদের জন্য কিন্তু বেশিরভাগ মানুষ বা বেশিরভাগ কমিউনিটি বঞ্চিত হয়, এবং এটা কিন্তু একদমই ঠিক না। তো যাই হোক, এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক ধন্যবাদ, যে এতক্ষণ কষ্ট করে আপনার সাথে ছিলেন। এই জন্য কি বলে, আপনাদের প্রতি আমরা অনেক বেশি ঋণী, আমরা অনেক বেশি কৃতজ্ঞ বা কৃতজ্ঞতা পোষণ করছি। তবে সবশেষে একটাই কথা বলছি, দেখেন গতকালকে, আজকের আগের দিন বা প্রতিদিনই আমরা যে ক্লাসগুলো নিচ্ছি, এই ক্লাসগুলোর মাধ্যমে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন, চলে যেতে পারেন, ক্লাস শেষ। ওকে, তো আমরা আসলে ক্লাসগুলো এভাবে করাই আলহামদুলিল্লাহ, একদম বেসিক থেকে। যখন যেটা পড়াবো সেটা যেন একদম কলিজার মধ্যে ঢুকে যায়, এটাই আমাদের টার্গেট থাকে, বাংলা হোক, ইংরেজি হোক, জিকে হোক, ম্যাথ হোক। তো যাই হোক, আপনাদের অনেক স্টুডেন্ট সবসময় আমাদেরকে বলেন যে স্যার বেসিক থেকে ম্যাথ পড়তে চাই, বেসিক থেকে ইংরেজি পড়তে চাই, বেসিক থেকে বাংলা পড়তে চাই। তো আপনাদের জন্য সবসময় গুড নিউজ যে আমরা আলহামদুলিল্লাহ আমাদের প্রত্যেকটা কোর্সে কিন্তু একদম বেসিক থেকে পড়াই। প্রাইমারি বলেন, নিবন্ধন বলেন, বিসিএস বলেন, 10 থেকে 20 গ্রেড বলেন, প্রত্যেকটা কোর্সে কিন্তু আমরা একদম বেসিক থেকে পড়াই আলহামদুলিল্লাহ। তো যারা একেবারে দুর্বল, একেবারে ইংরেজি পারেন না, গণিত পারেন না, ম্যাথ পারেন না, বাংলা পারেন না, ভূগোল পারেন না, কি বলবো, সাধারণ জ্ঞান পারেন না, সাধারণ বিজ্ঞান পারেন না, তাদের জন্যই কিন্তু আমরা আসলে জব মেডিসিন। তো যাই হোক, আপনাদের যাদের টার্গেট একদম বেসিক থেকে পড়া, তাদের জন্য আবারও গুড নিউজ দিয়ে দিচ্ছি, আমাদের কিন্তু একদম শূন্য থেকে অথবা বেসিক থেকে কিন্তু আলহামদুলিল্লাহ কোর্স চলতেছে, একদম নতুন কোর্স চলতেছে, শূন্য থেকে বা বেসিক থেকে। যেটা আমি সবসময় আপনাদেরকে বলি যে একদম শূন্য থেকে বা বেসিক থেকে কিন্তু আপনারা কি করতে পারবেন প্রিয় ভাই বোন আমার, একদম শূন্য থেকে বা বেসিক থেকে আপনারা কোর্স করতে পারবেন।
এবং মজার ব্যাপার হচ্ছে এটা কিন্তু একদম নতুন কোর্স আলহামদুলিল্লাহ, আমাদের একদম নতুন কোর্স কিন্তু শুরু হয়েছে আলহামদুলিল্লাহ। আজকে কিন্তু আপনারা জানেন যে ম্যাথের প্রথম ক্লাস হলো, তো আজকে জানেন আপনারা ইংরেজি মানে গণিতের প্রথম ক্লাস হলো আলহামদুলিল্লাহ। তো যেহেতু নতুন কোর্সের শুরু থেকে ভর্তি হওয়া এটাই ভালো আলহামদুলিল্লাহ। যদি ইচ্ছা হয় যে আপনি পড়াশোনা মানে কি বলে চাকরি বাকরি করবেন অথবা কোর্স করবেন, তো প্রথম দিকে ভর্তি হয়ে যাবেন, এটা আমার রিকমেন্ডেশন, ঠিক আছে ইনশাল্লাহ। আপনাদের জন্য আমার পক্ষ থেকে পরামর্শ থাকবে ভাইয়া একদম শুরু থেকেই আপনারা কোর্সে ভর্তি হবেন, তাহলে আপনারা ভালো একটা সাপোর্ট পাবেন, খুব সুন্দরভাবে গোছালোভাবে প্রস্তুতিটা নিতে পারবেন। তো যাই হোক, পড়াশোনা বাসায় চাইলেও করতে পারবেন, কোচিং এ ভর্তি হইতে হবে এটা জরুরি না। তবে কোচিং এ পড়লে যেটা হয়, আপনি অল্প সময়ের মধ্যে অনেক কিছু শিখতে পারবেন। আপনি একা একা এক সপ্তাহ যতটুকু ম্যাথ শিখবেন, বিশ্বাস করেন আমাদের তৌহিদ স্যারের একটা ক্লাসে আল্লাহ চান এর থেকে বেশি ম্যাথ শিখতে পারবেন। আমাদের মৌলু স্যারের একটা ক্লাসে এর থেকে বেশি ম্যাথ শিখতে পারবেন। আমাদের নাসির স্যারের একটা ক্লাসে এর থেকে বেশি বাংলা শিখতে পারবেন। তো আপনার টাইমটা সেভ হবে, প্রস্তুতিটা গোছানো হবে। আর গোছানো প্রস্তুতি নিয়ে যখন মানে গোছানো ভাবে যখন আপনি প্রস্তুতি নেবেন, তখন অল্প সময়ের মধ্যে আপনার সিলেবাসটা শেষ হবে। আর সিলেবাসটা যখন শেষ হয়ে যাবে ইনশাল্লাহ, তখন বারবার রিভিশন দিলে আল্লাহ চাহেন তো কোনো না কোনো একটা জায়গায় চাকরি হবেই হবে ইনশাল্লাহ। না হওয়ার কোনো সিস্টেম নাই, মানে চাকরি অনেকে বলে হয় না, না হওয়ার সিস্টেম নেই, হওয়ার সিস্টেম আছে যদি আপনি গোছালো ভাবে প্রস্তুতি নেন। আর আপনাকে গোছালো ভাবে প্রস্তুতি নিতে আমরা জব মেডিসিন শতভাগ আপনাকে সাহায্য করব বা সাপোর্ট দিব ইনশাআল্লাহ। প্রত্যেকটা বিষয় বাংলা, ইংরেজি, জিকে, ম্যাথ একদম বেসিক থেকে পড়ানো হবে, সিলেবাস ধরে ধরে পরিপূর্ণ সিলেবাস শেষ করানো হবে ইনশাআল্লাহ। তো যাদের অল্প সময়ের মধ্যে চাকরি দরকার, যে স্যার আমাদের হাতে সময় নাই, 3 থেকে 4 মাসের মধ্যে স্যার আমরা একটা চাকরির প্রস্তুতি নিতে চাই ইনশাআল্লাহ, তো 3 থেকে 4 মাসের মধ্যে যারা একটা চাকরির প্রস্তুতি নিতে চাচ্ছেন তাদের জন্য গুড নিউজ হচ্ছে ভাই, আমাদের 11 থেকে 20তম গ্রেড কোর্স এক্স্যাক্টলি। তো আমাদের এই যে 10 থেকে 20তম গ্রেড যে কোর্সটা রয়েছে ভাইয়া, তো এই 10 থেকে 20তম গ্রেড কোর্সটা কিন্তু ভাইয়া একদম 3 থেকে 4 মাসের মধ্যে শেষ করা হবে ইনশাআল্লাহ। এবং মজার ব্যাপার হচ্ছে এটা কিন্তু প্রিলি প্লাস লিখিত করানো হবে, প্রিলি প্লাস লিখিত, শুধু প্রিলি না, প্রিলি প্লাস লিখিত দুইটা সিলেবাস আমরা শেষ করাই দিব। কেন 10 থেকে 20 গ্রেডের অনেক পরীক্ষা শুধু প্রিলি হয়, অনেক পরীক্ষা শুধু লিখিত হয়, অনেক পরীক্ষা প্রিলি প্লাস লিখিত হয়, দুইটাই মিলে হয়। এই জন্য আমরা প্রিলি প্লাস লিখিত দুইটার সিলেবাস শেষ করে দিব, যাতে আপনি আপনার পছন্দ থেকে ফিট থাকেন, অর্থাৎ যে কোনো জায়গায় যে কোনো পরীক্ষা যেন আপনি পাস করতে পারেন, ঠিক আছে ইনশাআল্লাহ। ওকে, তো এই হচ্ছে ফ্যাক্ট। তো আমি আবার বলছি, আমাদের কোর্স ফি কিন্তু প্রিয় ভাই বোন আমার 2200 টাকা, কারণ আমরা এখানে কিন্তু আপনাদেরকে প্রায় 1000 টাকার সমমূল্যের সাজেশন দিব। 1000 টাকার কি দিব বলেন তো ভাইয়া? সাজেশন দিব, এবং এই সাজেশন বইগুলো কিন্তু আমরা আপনাদেরকে কুরিয়ার করে পাঠিয়ে দিব। এই সাজেশন বইগুলো একদম সম্পূর্ণ ফ্রিতে পাবেন, এগুলোর জন্য 1 টাকাও দিতে হবে না, সম্পূর্ণ ফ্রিতে আমরা কিন্তু আপনাদেরকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে দেবো ইনশাল্লাহ। এই জন্য প্রিয় ভাই বোন আমার, আমাদের কোর্স ফি কিন্তু 2200 টাকা। তবে আপনাদের জন্য গুড নিউজ হচ্ছে, আমরা আমাদের অনেক ভাই বোনদের অনুরোধে ঈদের আগে আমরা যে অফারটা দিয়েছিলাম সেই অফারটা আবারও দিয়ে দিচ্ছি। আপনারা ভর্তি হতে পারবেন মাত্র 1650 টাকা, অর্থাৎ এই 1650 টাকার বিনিময়ে আপনি 1000 টাকার সাজেশনও পাবেন, সাথে 4টা বিষয়ের পরিপূর্ণ কোর্স করতে পারবেন। যদিও আমাদের শুধু বাংলায় মানে শুধু ইংরেজি কোর্স করতে চাইলে আপনার 1500 টাকা লাগবে, বা শুধু বাংলা কোর্স করতে চাইলে 1500 টাকা লাগবে, অথচ সেখানে আপনি 4টা বিষয়ের পরিপূর্ণ প্রিলি প্লাস রিটেন কোর্স করতে পারবেন 1650 টাকায়, সাথে 1000 টাকার হাইলাইটস পাবেন ফ্রিতে। তার মানে কোর্সের দাম পড়তেছে আলটিমেটলি 650 টাকা। যাই হোক, আপনার জন্য আরো গুড নিউজ হচ্ছে, আমাদের এই সুযোগটা কিন্তু ইসের জন্য থাকবে। আমাদের প্রাইমারিরও কিন্তু একদম নতুন ব্যাচ শুরু হয়েছে, প্রাইমারির একদম নতুন ব্যাচ শুরু হয়েছে, প্রাইমারিতেও কিন্তু মাত্র একটা ক্লাস হয়েছে। সো প্রাইমারির নতুন ব্যাচও আপনারা ভর্তি হতে পারবেন, বা অ্যাডভান্স ব্যাচ যেটাকে আমরা বলি, নতুন ব্যাচ অথবা এক্স্যাক্টলি অ্যাডভান্স ব্যাচে। সো প্রাইমারি অ্যাডভান্স ব্যাচে এখন থেকে প্রস্তুতি নেওয়া উচিত, এই কারণে কারণ প্রাইমারি চাকরিটা পাওয়া সব চাকরির থেকে সহজ, কারণ প্রাইমারিতে শুধু প্রিলি প্লাস ভাইবা, কোনো লিখিত পরীক্ষা নাই, ঠিক আছে ইনশাআল্লাহ। সেই জন্য প্রাইমারির অ্যাডভান্স কোর্সে আপনারা ভর্তি হতে পারবেন। এখানেও আমাদের কোর্স ফি 2200 টাকা, কিন্তু আমরা আপনাদের জন্য আবারও ঈদের আগের যে অফারটা সেটা দিয়ে দিচ্ছি মাত্র 1650 টাকায় ভর্তি হতে পারবেন। এছাড়া যাদের টার্গেট ভাইয়া আমি তো নিবন্ধন পরীক্ষা দেবো, কোনো সমস্যা নাই, যারা নিবন্ধন পরীক্ষা দিবেন 19তম নিবন্ধনের জন্য অ্যাডভান্স ব্যাচে ভর্তি চলতেছে আলহামদুলিল্লাহ। সো 19তম নিবন্ধনের অ্যাডভান্স কোর্সেও ভর্তি হইতে পারবেন, এবং সবচেয়ে ভালো হবে এখন থেকে প্রিপারেশন নেওয়া। বেশিরভাগ স্টুডেন্ট কিন্তু পরীক্ষার 2-1 মাস আগে পড়াশোনা করে, এই জন্য অনেকে পাস করে, আবার অনেকে পাস করতে পারে। এই জন্য আগে থেকেই যদি আপনি প্রস্তুতি নিয়ে রাখেন, পড়াশোনা করে রাখেন, প্রিপারেশনটা আপনার থাকে, যখনই পরীক্ষা হোক আপনি ফিট ইনশাল্লাহ পাস করবেন। এই জন্য ভাইয়া আমার রিকমেন্ডেশন থাকবে, এখন থেকে অল্প অল্প করে হলেও পড়াশোনা করেন। আপনার হাতে সময় নাই, কোনো সমস্যা নাই, আপনি প্রতিদিন 1 ঘন্টা করে আপনি আমাদের ক্লাসগুলো করবেন, আর সাথে হাইলাইটস গুলো 1 ঘন্টা পড়বেন। 2 ঘন্টা যদি সময় দেন, দ্যাটস এনাফ ফর ইউ। আমি আবার বলছি, যারা নিবন্ধন প্রস্তুতি নিতে চান, আপনারা চাকরি করেন, অনেকে টিউশন করার সময় নাই, কোনো সমস্যা নেই, আপনি জাস্ট প্রতিদিন আমাদের ক্লাসগুলো করবেন, আর হাইলাইটসটা আমরা যে 4টা বিষয়ের সাজেশন বা হাইলাইট দিব, এগুলো জাস্ট 1 ঘন্টা করে পড়বেন, বাস
কোনো সমস্যা নেই ইনশাল্লাহ, দেখবেন আল্লাহ চাইলে আপনি অবশ্যই ইনশাল্লাহ পাস করবেন। তো যেহেতু আমাদের এই কোর্সের ফিউ কিন্তু প্রিয় ভাই বোন আমার 2200 টাকা, কিন্তু আমরা আপনাদের অনেক ভাই বোনদের অনুরোধে আমাদের 1650 টাকার অফারটা আপনাদেরকে আবারও দিয়ে দিচ্ছি। মাত্র 1650 টাকা কিন্তু আপনারা এই কোর্সটা করতে পারবেন। সো অফারটা থাকতে আপনারা ভর্তি হয়ে যান, যাতে করে কি বলে আপনারা খুব সুন্দর এবং গুছানো একটা প্রস্তুতি নিতে পারেন। এছাড়া যাদের টার্গেট যে ভাইয়া আমি তো বিসিএস এর জন্য প্রস্তুতি নিচ্ছি, কোনো সমস্যা নাই, 47তম বিসিএস এর জন্য যারা প্রস্তুতি নিচ্ছেন তারা কোর্স করতে পারবেন। যদিও এই কোর্সের ফি হচ্ছে 8000 টাকা, কিন্তু আমি আবার সেই অফারটি আপনাদেরকে সুযোগ করে দিচ্ছি। যেহেতু আজকে নাসির স্যার মনুর স্যার নাই, আমি আজকে মাঠ ফাঁকা হয়েছি, তো আমি আমার ভাই বোনদেরকে সুযোগ দিয়ে দিলাম। আজকে নাসির স্যার গেছে দিনাজপুরে, মনু স্যার গেছে, ওই যে মনু স্যার তো প্লেন কিনছে, ওই প্লেনের কাগজ মানে বাম্পার লাগাইতে গেছে। তো যাই হোক, সেই সুযোগে আমি কিন্তু আপনাদেরকে মানে অফারটা দিয়ে দিলাম। স্যার আজকে নাই, ফাঁকা মাঠে আপনাদেরকে আমি সুযোগ দিয়ে দিলাম। কারণ আমার প্রিয় ভাই বোনদের চাকরি হোক, ভালো কিছু হোক, এটা আমি চাই। যদিও হয়তো কি বলে কোর্স ফি মানে কি একটু কম, ইনকাম একটু কম হবে, কিন্তু আমার প্রিয় ভাই বোনদের স্বপ্ন পূরণ হোক। তো কালকে এসে হয়তো নাসির স্যার বা মনু স্যার এসে কোর্স ফি বাড়াই দিবে, দেখ, তাতে আমার আপত্তি নেই, কিন্তু আজকে আমি সুযোগ দিয়ে গেলাম। তো আজকে পর্যন্ত মানে আগামীকাল পর্যন্ত কিন্তু এই অফারে ভর্তি হতে পারবেন। আমি আবার বলছি, 10 ইসলাম গ্রেডের একদম নতুন ব্যাচ, প্রিলি প্লাস লিখিত প্রাইমারি নতুন ব্যাচ, 19তম নিবন্ধনের নতুন ব্যাচ, 2200 টাকার কোর্স, ভর্তি হতে পারবেন মাত্র 1650 টাকায়। তো নাজির স্যার মনু স্যার আসার আগে ভর্তি হয়ে যান, স্যার আসলে কিন্তু আবার কোর্স বাড়াই দিবে। এই হচ্ছে ফ্যাক্ট। আর এখনো যারা লিখিত প্রস্তুতি নিতে চাচ্ছেন, যদি কেউ থাকেন, কোনো সমস্যা নেই। দেখেন, আমরা কথা দিয়েছিলাম যে আপনাদের লিখিত প্রস্তুতি মানে 18তম নিবন্ধনের লিখিতর উপর পরীক্ষা নিব, এবং আলহামদুলিল্লাহ আমরা কিন্তু আজকে অনেকগুলো বিষয়ের লিখিত পরীক্ষা নিয়ে নিয়েছি। তো 18তম লিখিত কোর্স যারা করতে যাচ্ছেন, আমাদের সবগুলো বিষয়ের ক্লাস রেকর্ড আছে, মাত্র 500 টাকা করতে পারবেন। এখনো যদি কথার কথা আপনি ভর্তি হয়ে ক্লাসগুলো দেখেন, একটু হইলেও উপকৃত হবেন। এবং মজার পর হচ্ছে, ক্লাস যেমন তেমন অ্যাটলিস্ট 2টা যে পরীক্ষা নিব আমরা, হুবহু এনটিআরসি যেমন পরীক্ষা নেবে, হুবহু এমন 100 মার্কের কিন্তু আমরা পরীক্ষা নিব, হুবহু 100 মার্কের পরীক্ষা নিব। জুমের মাধ্যমে আপনি আমাদের সাথে যুক্ত হয়ে পরীক্ষা দিবেন, এবং পরীক্ষার পর আমরা আপনাকে রেজাল্টও জানিয়ে দিব যে আপনি কত পেয়েছেন। ইভেন আপনি যেই ব্যাচে অ্যাড হবেন, ধরেন আপনি বাংলায় কোর্স করবেন, অথবা মানে কি বলবো, ইংরেজি অথবা বাংলা বা মানে ম্যাথ, যে কোনো একটা কোর্সে ভর্তি হইলেন, আপনি যে পরীক্ষা দিলেন আপনি কত মার্কস পেয়েছেন আমরা সেটাও জানিয়ে দিব। ইভেন আপনার ব্যাচে সর্বোচ্চ যে মার্কস পেয়েছে তার নাম্বারটাও আমরা জানিয়ে দিব। ইভেন তার খাতাটা আমরা আপনাকে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিব। আমি আবার বলছি, আমরা আপনি যেই ব্যাচে যুক্ত হবেন, কথা কথা স্কুল পর্যায়ে অথবা স্কুল পর্যায়ে 2 অথবা কলেজ পর্যায়ে অথবা যে কোনো বিষয়ে আপনি ভর্তি হবেন, ওই বিষয়ে আমরা আপনাদের সবার 2টা পরীক্ষা নিব, হুবহু যেভাবে এনটিআরসি পরীক্ষা নিব ওইভাবে 100 মার্কের 2টা পরীক্ষা নিব, এবং ওই পরীক্ষায় আপনি যে রেজাল্ট পেয়েছেন সেটাও আমরা জানিয়ে দিব। ইভেন আপনার যেই ব্যাচে আপনি যুক্ত হয়েছেন ওই ব্যাচে যে সবচেয়ে বেশি মার্ক পাবে পরীক্ষায়, ধরেন কথার কথা আপনি পেয়েছেন 60 এবং আরেকজনে পেয়েছে কথার কথা ধরেন 90, যে 90 পেয়েছে তার খাতাটা আমরা ছবি তুলে মানে আপনার কাছে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিব। কেন আপনি 60 পাইলেন আর কেন সে 90 পাইলো, এটা যেন আপনি কম্পেয়ার করতে পারেন, এবং এখনো যেহেতু সময় আছে আপনি যেন নড়ে চড়ে বসতে পারেন, আপনার প্রস্তুতিটা যেন আবার সুন্দর করে আপনি মানে ভালো মতো আবার একটু প্রস্তুতি নিতে পারেন। আমি আবার বলছি, আপনি কেন 60 পাইলেন আর সেই মানুষটা একই বিষয়ে কেন 90 পাইলো, সেটা আপনি কম্পেয়ার করতে পারবেন, যে আমি কেমনে লিখলাম আর সে কেমনে লিখলো, তার মার্কস কেন 90 হবে, আমার মার্কস কেন কম। তো তার খাতা থেকে আপনি অনেক কিছু শিখতে পারবেন, অনেক টিপস নিতে পারবেন, সে কেন এত বেশি মার্কস পাইলো আর আপনি কেন কম পেলেন। এবং আপনি কিন্তু যেখানে যেখানে ঘাটতি সেই ঘাটতিগুলো পূরণ করে সুন্দর মতো পরীক্ষায় বসতে পারবেন। তো আশা করি শুধু 2টা যে পরীক্ষা হবে, 2টা পরীক্ষা হবে 100 মার্কের, এই 2টা পরীক্ষার জন্য হলেও আমার মনে হয় যে এই 500 টাকার কোর্সে ভর্তি হওয়া উচিত। যদিও কোর্সটা ফেক না, একটা হচ্ছে আপনি তো ক্লাস মানে ভর্তি হলে ক্লাস পাবেন, ক্লাসগুলো রেকর্ড করা আছে, তবে শুধু 2টা পরীক্ষার দামই আছে ধরেন 500 টাকা। এবং মজার ব্যাপার হচ্ছে 2টা পরীক্ষা যে আপনি দিতে পারতেছেন পরীক্ষার আগে, এনটিআরসির লিখিত পরীক্ষার আগে, ফাইনাল পরীক্ষার আগে আপনি যে 2টা পরীক্ষা দেওয়ার সুযোগ পাচ্ছেন, দিস ইজ বেস্ট অপরচুনিটি আই থিঙ্ক। কারণ এই পরীক্ষাগুলো আমরা কিন্তু মূল্যায়ন করব, নাম্বার দিব, আপনাকে জানিয়ে দেবো যে আপনি কত নাম্বার পেয়েছেন। তো যাই হোক, আমি আবার বলছি, স্কুল পর্যায়ে টু কলেজ পর্যায়ে 3টা বিষয়ে মানে 3টা সেকশনের বা 3টা কি বলা যেতে পারে বিভাগেরই সকল বিষয়ের আমাদের কোর্স আছে। শুধু দর্শন এবং লাইব্রেরি এই 2টা বিষয় ছাড়া একেবারে সমাজকর্ম, সমাজবিজ্ঞান, কি যেন অ্যাকাউন্টিং, মার্কেটিং, ফিন্যান্স, যতগুলো আছে আর কি, সকল বিষয় কিন্তু আমাদের 18তম নিবন্ধনের লিখিত কোর্স আছে। আমি আবার বলছি, আমাদের কোর্সগুলো শেষ হয়ে গেছে, কিন্তু ক্লাসগুলো রেকর্ড আছে, রেকর্ড ক্লাসগুলো করতে পারবেন, এবং সাথে 2টা 100 মার্কের পরীক্ষা দিতে পারবেন, হুবহু এনটিআরসি যেমন পরীক্ষা নেয়। আমি আবার বলছি, হুবহু এনটিআরসি যেভাবে পরীক্ষা নেয় 100 মার্কের সেম পরীক্ষা দিবেন। আমরা জুম অ্যাপসের মাধ্যমে আপনি ক্যামেরা অন রেখে আপনার বাসায় বসে পরীক্ষা দিবেন। ওই পরীক্ষার পর আপনি জাস্ট স্ক্রিনশট তুলে মানে ছবি তুলে আমাদেরকে পাঠিয়ে দিলে আমরা খাতাটা মূল্যায়ন করে আপনাকে পাঠিয়ে দিব। আমি আশা করি বুঝতে পেরেছেন।
ঠিক আছে ইনশাআল্লাহ। স্যার পেড ব্যাচের ক্লাসগুলো কি সিক্রেট? হ্যাঁ ভাইয়া, আমাদের প্রথম ক্লাসগুলো সাধারণত আমরা উন্মুক্ত করে দিয়ে থাকি, এরপর থেকে সব ক্লাস সিক্রেট গ্রুপেই হবে। আর সিক্রেট গ্রুপে যে ক্লাসটা হবে না সেটাও আমরা সিক্রেট গ্রুপে দিয়ে দিব লিংকটা, ঠিক আছে ইনশাআল্লাহ। সো আপনি সিক্রেট গ্রুপে ঢুকলেই ক্লাস দেখতে পারবেন ইনশাআল্লাহ, ঠিক আছে ইনশাআল্লাহ। ক্লিয়ার? হ্যাঁ ভাইয়া, নাম্বার দিয়ে দিচ্ছি, কোনো সমস্যা নেই। 01939964623 01767265758। সো উপরেরটা হচ্ছে মমনুল স্যারের নাম্বার, নিচেরটা হচ্ছে আমার নাম্বার। মমনুল স্যার যেহেতু আমাদের মাথার তাজ, আমাদের মাথার মুকুট, এজন্য স্যারের নাম্বারটা আমি সবার প্রথমে দেই, আর আমি একটু নিচেই থাকি। যাই হোক, তো 09399964623 এবং 07672657558, এই দুইটা হচ্ছে বিকাশ প্লাস নগদ পার্সোনাল নাম্বার। তো অবশ্যই আপনাদেরকে যেটা করতে হবে, সেন্ড মানি করতে হবে, কষ্ট করে সেন্ড মানি করতে হবে। এই দুইটাতে কিন্তু বিকাশ প্লাস নগদ পার্সোনাল, বিকাশ প্লাস নগদ পার্সোনাল। তো যেহেতু এগুলো পার্সোনাল নাম্বার, প্রিয় ভাই বোন আমার, কষ্ট করে আপনাদেরকে সেন্ড মানি করতে হবে। এই দুইটা নাম্বারে সেন্ড মানি করে আপনারা এই দুইটা নাম্বারেই কল দিবেন, তাহলে আপনাদেরকে কিন্তু আপনাদের যে কাঙ্ক্ষিত কোর্স, সেই কোর্সে অ্যাড করে দেওয়া হবে। তো অবশ্যই কি করবেন ভাইয়া, সেন্ড মানি করবেন। হ্যাঁ হ্যাঁ, ক্লাস রেকর্ড থাকবে, আমাদের সকল কোর্সের ক্লাস রেকর্ড থাকবে, একেবারে সকল কোর্সের, শুধু একটা দুইটা না প্রিয় ভাই বোন আমার, আমাদের যতগুলো কোর্স রয়েছে সকল কোর্সের ক্লাস রেকর্ড থাকবে ইনশাআল্লাহ। সকল কোর্সের ক্লাস রেকর্ড থাকবে। সো আপনি যখন খুশি তখন কিন্তু ক্লাসগুলো দেখতে পারবেন। সকল কোর্সের ক্লাস কি থাকবে বলেন ভাইয়া? রেকর্ড থাকবে, সকল কোর্সের ক্লাস রেকর্ড থাকবে। সকাল বিকাল দুপুর রাত যখন খুশি তখন দেখতে পারবেন, যখন খুশি তখন, যেখানে খুশি সেখানে, বাসে, রিক্সায়, প্লেনে, বিমানে, সব জায়গায়, ঠিক আছে ইনশাআল্লাহ। তাহলে সকল কোর্সের ক্লাস রেকর্ড থাকবে। কোনো কারণে যদি আপনি লাইভ ক্লাস করতে না পারেন, পরবর্তীতে যখন মনে হবে, মানে যখন সুযোগ হবে তখন দেখতে পারবেন। আমাদের বেশিরভাগ মেয়ে স্টুডেন্ট, মেয়ে বলা ঠিক না, আমাদের বোন স্টুডেন্ট, তারা কিন্তু রান্না করার সময় ক্লাস দেখে। সো রান্না করে ক্লাস দেখে, অথবা কোনো একটা কাজ করার সময় ক্লাস দেখে। যাই হোক, তবে আমি আবার বলছি, কোনো কারণে যদি আপনি লাইভ ক্লাস করতে না পারেন, যেহেতু সবগুলো লাইভ ক্লাস হবে, কোনো কারণে লাইভ ক্লাস করতে না পারলে ক্লাসগুলো রেকর্ড থাকবে, আপনি যখন সুযোগ পান তখনই দেখতে পারবেন। সকাল বিকাল দুপুর রাত যখন খুশি যেখানে খুশি দেখতে পারবেন ইনশাআল্লাহ। ক্লিয়ার ইনশাআল্লাহ? 500 টাকাতে ভর্তি হবো স্যার, কালকে হতে পারবো কি? হ্যাঁ, ভর্তি হতে পারবেন। পলিটিক্যাল সায়েন্স আছে ভাইয়া। ভাইয়া কারো কোনো প্রশ্ন থাকলে একটু জটপট, আমি 1 মিনিটের মধ্যে আপনাদের কিছু প্রশ্ন নিব, প্লিজ। কারো কোনো প্রশ্ন থাকলে একটু কমেন্টে প্লিজ বলবেন, প্লিজ দ্রুত। কারো কোনো প্রশ্ন থাকলে কমেন্টে বলবেন। হ্যাঁ, কালকে ভর্তি হতে পারবেন। হ্যাঁ, আমি এই অফারগুলো আগামীকালকে পর্যন্ত সুযোগ দিয়ে দিলাম আপনাদেরকে। আগামীকালকে পর্যন্ত আপনারা মাত্র 1650 টাকায় এই 3টা কোর্সে ভর্তি হতে পারবেন। বিসিএস কোর্সে ভর্তি হতে পারবেন মাত্র 3000 টাকা, এবং 3000 টাকার মধ্যে 2000 টাকা শীট পাবেন। 2000 টাকার 144টা লেকচার শীট পাবেন। 2000 টাকার 144টা লেকচার শীট পাবেন আমাদের এই বিসিএস কোর্সে, ঠিক আছে ইনশাআল্লাহ। আর এই লিখিত কোর্সে আপনারা লিখিত কোর্সের সাথে এক হচ্ছে রেকর্ড ক্লাস পাবেন, 2টা পরীক্ষা দিতে পারবেন, সাথে সাজেশনও পাবেন, ঠিক আছে ইনশাআল্লাহ। আমরা সাজেশন পিডিএফ দিয়ে দিব ইনশাআল্লাহ। ক্লিয়ার? হাইলাইটস গুলো আচ্ছা, 4টা শীট পাবো, আমি রেকর্ড ক্লাস করি। অসময় পাওয়া দর্শন কি করলো, দর্শনের লিখিত কোর্স। আসলে দর্শনের কোনো ভালো টিচার পাইনি, আমরা চেষ্টা করেছি ভালো টিচার যেগুলো ম্যানেজ করতে পেরেছি ওই কোর্স চালু করার জন্য। ভৌত বিজ্ঞানে ভর্তি হবে, কোনো সমস্যা নেই, কালকের মধ্যে ভর্তি হয়ে যান দ্রুত ভাইয়া। 12 জুলাই পরীক্ষা, রাগ করবেন না। অনেকে আছে, আপনারা হয়তো ফুটবল খেলা দেখেন, আমি যদিও খেলা দেখি না, কিন্তু আমি জাস্ট এমনি ফিলিংস বলতেছি। ধরেন 90 মিনিটের একটা ফুটবল খেলা, 80 মিনিট পর্যন্ত কোনো গোল দিতে পারে নাই প্রতিপক্ষ, অন্যদিকে তারা 2টা গোল দিছে, লাস্ট 10 মিনিটের মাথায় 3টা গোল দিয়ে দিছে, খেলা শেষ। বুঝছেন তো? 90 মিনিটের একটা ফুটবল খেলায় প্রথম 80 মিনিটে ধরেন ব্রাজিল 2টা গোল দিয়ে দিছে, আর্জেন্টিনার তো মন খারাপ, কিন্তু পরবর্তী যে 10 মিনিট আছে, ওই 10 মিনিটে আর্জেন্টিনা আবার 3টা গোল দিয়ে দিছে। তো জিতলো কে বলেন? আর্জেন্টিনা। এই জন্য ভাইয়া, শেষ ভালো যার সব ভালো তার। হইতে পারে শেষ সময় এসে আপনার এই 500 টাকার ইনভেস্টমেন্ট করাটা হইতে পারে আপনার চাকরি পাওয়ার কারণ। বলা যায় না আল্লাহ পাক কখন, মানে কার মাধ্যমে কার রিজিকের ফয়সালা করেন, কার মাধ্যমে কার ভাগ্য পরিবর্তন করেন। তো এই জন্য স্টেপ নিতে হবে আপনাকে। আমরা আমাদের অবস্থান থেকে সর্বোচ্চ চেষ্টা করতেছি, বুঝাইতেছি, প্রায় 2 মাস ধরে বুঝাইতেছি আপনাদেরকে। যারা ভর্তি হয়েছেন আলহামদুলিল্লাহ, যারা কোনো কারণে ভর্তি হন নাই বা বুঝেন নাই, এখনো যদি বুঝেন, এখনো যদি আপনি স্টেপ নেন যে না আমি 500 টাকা ইনভেস্ট করি, আরে কত জায়গায় কত টাকা পয়সা কত জায়গায় চলে যায়। আল্লাহ চাইতো হয়তো আপনার পকেটে এখন টাকা নাই, হইতেই পারে আপনার আর্থিক সমস্যা, একটা সময় আপনার টাকা হাজার হাজার মানুষ খাবে ইনশাআল্লাহ। একটা টাকা একটা সময় আপনার পয়সা শত শত মানুষ উপকৃত হবে ইনশাআল্লাহ, শত শত মানুষ উপকৃত হবে, হাজার হাজার মানুষ উপকৃত হবে। এই জন্য একটু কষ্ট হইলেও একটু ইনভেস্ট করতে হবে, ধার করতে হবে, ম্যানেজ করতে হবে, ছাগল বিক্রি করতে হবে, নাহলে হাঁস মানে কি বলে হাঁস মুরগির ডিম বিক্রি করতে হবে, কিন্তু ম্যানেজ করতে হবে, ঠিক আছে? কষ্ট করে ম্যানেজ করে হইলেও যদি কোনো কারণে ধরেন কোর্সটা করে আল্লাহ চান তো কিছু একটা মানে কিছু শিখতে পারেন, অল্প কিছু হইলেও শিখতে পারেন এখান থেকে। হ্যাঁ, আর সেই অল্প কিছু যদি কাজে লেগে চাকরিটা হয়ে যায়, তাহলে এটা মানে আপনার সারা জীবনের সবচেয়ে বুদ্ধিমানের কাজ হবে, আপনার নিজেকে অনেক বুদ্ধিমান মনে হবে, ঠিক আছে ইনশাল্লাহ।
এই হচ্ছে ব্যাপার আর কি। যাই হোক, আমিও কিন্তু স্টুডেন্ট লাইফে অ্যারাউন্ড আপনাদেরকে অনেকবার বলছি, কম বেশি প্রায় 30,000 টাকা ধার করে আমি কিন্তু কোর্স করছিলাম। তো আমার কিন্তু লস হয়নি, আমার লাভ হয়েছে। এমন এখন এমন একদিনও এর চেয়ে বেশি কামাইতে পারি আলহামদুলিল্লাহ, হয়। এই জন্য ভাইয়া টাকা পয়সা জীবনে অনেক আসবে, কিন্তু সময় সুযোগ বারবার আসে না। যাদের সময় আছে সুযোগটা কাজে লাগান। আমি আবার বলছি, যাদের সময় আছে, 12 তারিখে নিবন্ধন পরীক্ষা, এখনো সময় আছে, আপনার হাতে এখনো প্রায় 17 দিন সময় আছে। এই 17 দিন কাজে লাগান। কোর্সে ভর্তি হয়ে না, বাসায় পড়েন, কিন্তু কাজে লাগান, অনুরোধ করছি। কোর্সে ভর্তি হইলেন না, হইলেও হন, না হইলে না, কিন্তু বাসায় হইলেও পড়েন। আর যদি মনে হয় কোর্সে ভর্তি হবেন, হন। আর যদি মনে হয় যে না, আমি যা পড়ছি একটু যাচাই করে দেখি, দুইটা পরীক্ষা দিয়ে, দুইটা পরীক্ষা দেন, 500 টাকাই তো, বেশি তো না। ঠিক আছে ইনশাল্লাহ। ওকে, আমি অনেকক্ষণ ধরে বুঝাইলাম, আমি সত্যি দুঃখিত কেউ যদি আমার কথা কষ্ট পেয়ে থাকেন। আমি আসলে চেষ্টা করছি আমার অবস্থান থেকে আপনাদের সর্বোচ্চটুকু বোঝানোর জন্য। যারা বুঝেছেন আলহামদুলিল্লাহ, আর যারা বুঝেন নাই তাদের প্রতি আমার কিছু করার নাই, আমি দুঃখিত। ক্লিয়ার? ওকে, আলহামদুলিল্লাহ। আচ্ছা, দেওয়া হবে নাহিদ হাসান ভাইয়া, দেওয়া হবে ভাইয়া, একবার বললেই হয় ভাইয়া, এতবার বলতে হবে না, ইনশাল্লাহ দেওয়া হবে। আমি যতটুকু জানি দিয়েছি ভাই, হ্যাঁ, একটু আগে দেওয়া হয়েছে, একটু দেখেন। নাহিদ হাসান ভাই, একটু আগে দেওয়া হয়েছে, দেখেন। হ্যাঁ, একটু আগে দেওয়া হয়েছে ভাই, দেখেন। আর ঠিক আছে ইনশাল্লাহ। একই কমেন্ট বারবার করলে ফেসবুক কিন্তু ব্লক দিয়ে দেয়, বুঝছেন? একই কমেন্ট বারবার করলে ফেসবুক এটাকে স্প্যাম হিসেবে ধরে নেয়। তো একই কমেন্ট বারবার করবেন না, একবার করলেই হবে ইনশাল্লাহ। হ্যাঁ, আচ্ছা। 19তম নিবন্ধনে ভর্তি আছি, একদমই দরকার নাই ভাইয়া। আমাদের প্রাইমারি কোর্সে যারা এই 10 থেকে 20 গ্রেডে যারা ভর্তি হয়েছেন, তাদের প্রাইমারি অথবা নিবন্ধন কোর্সে ভর্তি হওয়ার দরকার নেই। অথবা কথা যারা প্রাইমারি কোর্সে ভর্তি হয়েছেন, তাদের 10 থেকে 20 গ্রেড অথবা নিবন্ধন কোর্সের দরকার নাই। অথবা যারা নিবন্ধন কোর্সে ভর্তি হয়েছেন, তাদের প্রাইমারি কোর্স অথবা 10 থেকে 20 গ্রেডে ভর্তি হওয়ার দরকার নাই। আমাদের যে কোনো একটা কোর্সে ভর্তি হলেই হবে, কারণ আমরা পরিপূর্ণভাবে এমনভাবে আপনাকে পড়িয়ে দিব ইনশাল্লাহ, আপনি 10 থেকে 20 গ্রেড কোর্সে ভর্তি হলে বাকি দুইটা অটো হয়ে যাবে ইনশাল্লাহ। তো বারবার কোর্সে ভর্তি টাকা নষ্ট করার দরকার নেই, যে কোনো একটা কোর্সে ভর্তি হলেই হবে। ঠিক আছে ইনশাল্লাহ। ওকে, ফাইন। হ্যাঁ, তো সবচেয়ে ভালো এই কোর্সটা হইতে পারেন, কোনো সমস্যা নেই। হ্যাঁ, ওকে ইনশাল্লাহ। ওকে, ঠিক আছে। 19তম নিবন্ধনে ভর্তি হতে চাই, ওই যে উপরে নম্বরে, হ্যাঁ, 01939964623, 01767267758, এই দুইটা নম্বরে বিকাশ নগদ পার্সোনাল নাম্বার, এই দুইটা নম্বরে আপনারা টাকা সেন্ড মানি করবেন। হ্যাঁ, করে আপনারা কল দিলেই হবে। ঠিক আছে ইনশাল্লাহ, করে আপনারা কল দিলেই হবে। আচ্ছা, আমি এখানে আপনাদের জন্য সুবিধার্থে লিখে দিচ্ছি, এটা হচ্ছে আপনাদের জন্য, এই যে সরি, অফার ফি। অফার ফি হচ্ছে ভাইয়া আপনাদের জন্য এইটা। ঠিক আছে ইনশাল্লাহ। সো যারা অফারে ভর্তি হতে চাচ্ছেন, আজকের মধ্যে হয়ে যান, কারণ নাসির স্যার, মৌলী স্যার টের পাইলে কিন্তু কোর্সে বাড়াই দিবে, বুঝছেন? এটা হচ্ছে আপনাদের জন্য ভাইয়া অফার ফি। ঠিক আছে ইনশাল্লাহ, এই যেটা। ওকে, থাকেন তাহলে। এতক্ষণ সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।